কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকের ক্লাসে আপনাদের স্বাগত। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কাজ যেগুলো পাঠিয়েছেন দীপান্বিতা, আজকে সবাই এত লেটে কাজ পাঠালেন কেন? এটা একটা করা হয়নি? না, আমার করা হয়নি, আমি এই জাস্ট করলাম, ওই জন্য আর দুটো যে প্রবন্ধ লিখতে বলেছিলাম আপনি ওগুলো আর হয়নি। 7টা 24-এ পাঠিয়েছেন হ্যাঁ। আর চিত্রিটা ম্যাডাম 7টা 29, ওই জন্য আজকে দেখা হয়নি। কিন্তু কাজটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ কাজ, আমরা এখনই আলোচনা করে নিই, যেহেতু আজ তো কেউ ক্লাসে জয়েন হচ্ছে না। ঠিক আছে, আমরা এটা দেখে নিই, তারপর আজকে যেটা পড়া সেটা পড়বো। আচ্ছা, আপনি দীপান্বিতা ম্যাডাম, আপনার প্রথম বাক্য, কোনো একজন ছাত্র বই পড়ছে, কশ্চিৎ ছাত্রাহ পুস্তকম পঠতি। ঠিক আছে, তারপর যেটা লিখেছেন ওটা কি কশ্চিৎ লিখেছেন না অন্য কিছু লিখেছেন? রামাহা, তারপর কি লিখেছেন ওটা? দেখতে পেয়েছেন আমি কোন হ্যাঁ, পড়াটা বলছি? হ্যাঁ, দ্বিতীয় বাক্যের অনুবাদ যে করেছেন ওটা কি লিখেছেন? ওটা কশ্চিৎ লিখেছি। কশ্চিৎ কি করে হবে? আপনি ওটা কার বিশেষণ করেছেন? গ্রন্থের। হ্যাঁ, তাহলে গ্রন্থ ওখানে কি প্রথমা আছে? না না, দ্বিতীয় আছে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? Sorry, sir। কি হবে ওটা? এটা হবে কশ্চিতের পরে কি ছিল? কিম শব্দের রূপ মুখস্থ বলুন না, ওখানে কশ্চিতের পরই দেখতে হবে এরকম তো কোনো মানে নেই। কিম শব্দের রূপ কি ছিল? কহ। কাহা কো কে। হুম, কম তারপর? কো হ্যাঁ, কান কম ছিল। কম 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 বললেন, তার সঙ্গে চিত অথবা চন যোগ করুন। ও কাঞ্চিত হবে না, ইয় চ হবে ওটা। কঞ্চিত অথবা কঞ্চনা। আমি এটা প্রথমে দেখে ভাবলাম হয়তো আপনি ঠিকই লিখেছেন, তারপর আবার মনে হলো যে না, ওটা তালবস্য মনে হচ্ছে, সেই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করে নিলাম। আচ্ছা, তারপরে বাক্যটা ঠিক আছে, ওই জন্য কাব্যাঞ্চিত, এটা দেখেছি আমি, বানানগুলোও সব ঠিক আছে। তারপরেরটাও ঠিক আছে, তারপরেরটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, সবগুলো ঠিক আছে। তারপর স্ত্রীলিঙ্গে কি করেছেন? কাচিৎ কাচন বালিকা চিত্রমুখয়তি কেচন কেচিৎ কবিতাম। আচ্ছা, এখানে কি কবিতাম যে করেছেন, তারপর হ্যাঁ, পঠতি করেছেন, কেচিৎ আর কেচন, এখানে কোন বিভক্তি আছে, এই কোন বচন আছে? এটা তো কবিতার বিশেষণ হিসেবে করা হয়েছে এটা। হ্যাঁ প্রথম। হ্যাঁ, হ্যাঁ, একবচন আছে। একবচন কি করে হবে? কিম শব্দের এক বচনের রূপ কি হয় দ্বিতীয় এক বচনে? স্ত্রীলিঙ্গে হয় কেচনই তো মনে হচ্ছে। কেচন হয়, ওটা দ্বিবচন হয়, এক বচনে কি হয়? আচ্ছা আচ্ছা, আমি তো করে দিয়েছি। কাস্ট, ওটা কাঞ্চিত। হবে, কাঞ্চিত কাঞ্চিত হবে। কাঞ্চিত অথবা কাঞ্চন জানা। কবিতাম পঠতি। তারপর ঠিক আছে, নারী এটাও ঠিক আছে, রামা। পুষ্পাণী বানান ভুল আছে কিন্তু, পুষ্পাণী বানান ভুল করেছেন আপনি। মূর্ধন্য হবে। হুম,
আচ্ছা, তারপর যেটা করেছেন 6 নম্বর যে বাক্যটা আছে স্ত্রীলিঙ্গে, হ্যাঁ ওখানে কাস্যাশ্চিত লিখেছেন ঠিক আছে, কিন্তু তারপরে যেটা আছে কাস্যাচন করে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, ওখানে কি ভুল আছে? ওইটা কস্যাশ্চনই হবে। কাস্যাশ্চন হবে। আর আমাদের যে পিডিএফটা দিয়েছিলেন ওইখানেও মানে ওটা কস্যাচনই ছিল, ওই আমারও একটু কনফিউশন হয়েছিল যে আলাদা কেন হচ্ছে, একই রকমই তো হবে। ও, তাহলে ওখানটা ভুল হয়ে গিয়েছিল হয়তো, কাস্যাশ্চন হবে, ঠিক আছে। কিন্তু এই বাক্যটা, তারপরে যে বাক্যটা লিখেছেন ঠিক আছে, হ্যাঁ কাস্যাশ্চিত কাস্যাশ্চন ঠিক আছে, কিন্তু তারপর হ্যাঁ, শিক্ষিকাহা করেছেন কেন? শিক্ষিকা ইয়াহা হবে এটা। হুম, ওটা একটু ঠিক করে নেবেন। হুম, আচ্ছা, তারপরে যে বাক্যটা কয়োশ্চিত কয়োশ্চন ঠিক আছে, হুম, কিন্তু নদ্যাম কি হলো হ্যাঁ এখানে? ওটা তো ও, এটা করে দিয়েছি। ওটাতেও এটা দ্বিবচন করতে হবে। নদ্য, হ্যাঁ নদ্য হবে। নদ্যোঃ নৌকা চলতি। ছোট ছোট ভুল, এগুলো একটু ভাবলে ঠিক হবে, ঠিক আছে। অনেকটা ঠিকঠাক করেছেন একদম, মানে যখন শিখিয়েছি আপনি পুরোপুরি গ্রহণ করেছেন, খুব ভালো লাগছে আমার। অ্যাকচুয়ালি আজকে ভীষণ তাড়াহুড়ো করে করেছিলাম, ওই জন্য আরো ভুলগুলো হয়ে গেছে বেশি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি এগুলো, মানে একটু তাড়াতাড়ি করার ফলেই হয়েছে, কারণ এরকম ছোটখাটো ভুল আপনার কিংবা চিত্রিতা ম্যাডাম দুজনেরই হয় না, দেখেছি আমি, সব কাজই তো দেখি। চক্রে না বানান ভুল আছে। হ্যাঁ, মূর্ধন্য হবে। হুম আর এটা হতবাণী হবে তো? হুম হুম ঠিক আছে। ওটা তো হতবান হবে কেন বলুন তো, বলুন। মানে কৃষ্ণ হত্যা করছে সেই হ্যাঁ, জন্য কৃষ্ণের। কৃষ্ণ যেহেতু কর্তা, আর তবতু প্রত্যয় যেহেতু কর্তারই হয়, কর্তা পুংলিঙ্গের এক বচনে আছে বলে হতবান এখানেও পুংলিঙ্গর মতোই রূপ হবে, ঠিক আছে। আচ্ছা, সে কোনো দুটি ফল থেকে বীজগুলি সংগ্রহ করছে, ওখানে কাভ্যান চিহ্ন করে ফেলেছেন, কাভ্যান চানা হবে ওটা। হুম, জন হবে। আর বীজানি বানানে বর্গীয় ব হয়, অন্তঃস্থ ব নয়, মানে পেট কাটা ব হবে। হ্যাঁ, এই বর্গীয় ব আর অন্তস্থ বটা মানে কনফিউশন হয়, যে কোনখানে এটা কোন আছে, এইটার মানে বোঝার কোনো উপায় আছে? এটা আমরাও যখন পড়াশোনা করেছি, মানে এখনো করছি, যেই টাইম আমরা এইসব জিনিসগুলো শুরু করেছিলাম, তখন আমাদের যারা আচার্যরা ছিলেন, ওনারা তো খুব বড় বড় মানুষ, সব কাশী উত্তরাখণ্ড ইত্যাদি সব জায়গা থেকে পড়েছেন ওনারা। আমরাও জিজ্ঞাসা করেছি, তো ওনারা একটাই উত্তর দিয়েছেন যে আহ, এইটা বোঝার জন্য বিশেষ কিছু সেরকম উপায় নেই, একমাত্র উপায় হচ্ছে কোষ ইত্যাদি গ্রন্থ পড়া, ঠিক আছে। মানে আপনি আহ, যেখানে আপনার সংশয় হবে, আপনাকে সেখানে ডিকশনারি দেখতে হুম হবে, হুম। ঠিক আছে। তাছাড়া এমনি কোনো উপায়, মানে শর্টকাট কিছু, এই যেমন নকার কখন হবে সকার হবে, এগুলোর জন্য যেমন একটা উপায় ওনারা ভেবে গিয়েছেন মুনি ঋষিরা, হ্যাঁ। সেরকম বিশেষ কোনো উপায় নেই। একমাত্র উপায় হচ্ছে হয় আপনাকে নিজে থেকে পড়তে হবে, না হলে না পড়তে চাইলে ডিকশনারির সাহায্য নিয়েও করতে পারে, হুম। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এটা কি লিখেছেন? আহ, শেষেরটা? হ্যাঁ, ওখানে পত্র সংকেতে লিখেছেন নাকি ওটা? হ্যাঁ, আমি তো এই ঠিকানার সংস্কৃতটা মানে কিছুতেই মাথায় আসছিল না, তারপর ওটা গুগলে দেখ। হ্যাঁ, ওটা কি হবে? অ্যাড্রেসের মানে? পত্র সংকেতঃ পুংলিঙ্গ, আচ্ছা। ঠিক আছে, ঠিকই লিখেছেন, শুধু বিভক্তিটা যোগ করতে হবে, আপনি খাঁটি প্রাতিপদিক লিখে দিয়েছিলেন। পত্র সংকেত।
ঠিক আছে। আচ্ছা, এবার চিত্রিটা ম্যাডাম আপনার গুলো হ্যাঁ স্যার। প্রথমেই বানান ভুল আছে, মানে বিদ্যালয়মটা বিদ্যালম না স্যার, ল। আমি হ্যাঁ বলুন। হ্যাঁ আমি এখনই সেটা ঠিক করলাম, তার ওই একই তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো আমি হুম এখনই ঠিক করে নিয়েছি ওটা। হুম বিদ্যালয়ম, তারপর তারপরে বাক্যটা ঠিক আছে। আনায়াত কেন করেছেন, মানে এনেছিল এরকম বোঝাচ্ছেন? হ্যাঁ 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 আহ, হ্যাঁ, তাহলে ঠিক আছে। তারপরটাও ঠিক আছে। তারপরে 6 নম্বর বাক্যটা পুরো করলেন না? হ্যাঁ স্যার, হারিয়ে হারিয়ে যাওয়াটা কি ওখানে নষ্টবান করবো না না, না, কি করবো? অপগাতা। অপগত, ঠিক আছে। ওটা কি হবে তাহলে বল? রাহুলের কোনো এক ছাত্রের পেন হারিয়ে গেছে। রাহুল। রাহুল হুম রাহুলस्य कस्यचित् छात्रस्य लेखनीम् अ, अपगत। লেখানিম অপগাতা কি করে হবে? কোনো সামঞ্জস্যই হলো না, কোথায় কার কোনটা বিশেষণ কি কিছু বোঝা গেল না। রাহু ভাবুন একটু, লেখনিম এখানে কি আর দ্বিতীয়া হবে? না, লেখনী। হুম লেখনী তার হয়ে গেলে তারপর অপগত, এটা ত প্রত্যয়ন্ত শব্দ, তখন লেখনীকে অনুসরণ করবে, তাহলে সেখানে কি হবে? এই ইয়ের মতো চলবে, নদীর মতো চলবে। হুম তো লেখনী। অপগতি। হুম ত প্রত্যয়ন্ত শব্দ স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো হয়, অকারান্ত হয় তো ত প্রত্যয়ন্ত শব্দ। হ্যাঁ হ্যাঁ, আর তাহলে অকারান্ত। অপগতাই হবে। হুম তাহলে পুরো বাক্যটা কি হবে বলুন আরেকবার। রাহুলस्य कस्यचित् छात्रस्य लेखनी अपगता। হুম আচ্ছা, তারপর একটা ভুল হয়ে গেল। আপনি বিশেষ্য বহুবচন করছেন, বিশেষণ হুম, একবচনে করছেন, কি করে হবে ওটা? উম, তাহলে উম, কি হবে? কিম শব্দের সপ্তমীর বহুবচন কি? পুলিঙ্গে সপ্তমী কস্মিঞ্চিৎ, বহু বচন কেষুচিৎ। হুম আপনি বৃক্ষেষু লিখছেন কিন্তু এখানে হ্যাঁ হ্যাঁ কস্মিংশ্চিৎ করে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক করতে হবে এটা, কেষুচিৎ বৃক্ষেষু ঠিক। আমরা ফলানি সন্তি। ফলানি বানানে মূর্ধন্য হবে না। দন্তন্য। হ্যাঁ, কারণ পবর্গের তো গ্রহণ করা নেই। হুম, সরি, পবর্গের গ্রহণ করা আছে, লকারের গ্রহণ করা নেই, হুম, তাই তো? হ্যাঁ স্যার। আমাদের অটের মধ্যে কিংবা কু পু আ নুম এগুলোর মধ্যে লকারের গ্রহণ কোথাও নেই, তাই দন্তান্ন হবে, মূর্ধন্য হবে না। ঠিক আছে, তারপর এটা ঠিক আছে। আচ্ছা, হুম স্ত্রীলিঙ্গের প্রথম বাক্যটা ঠিক আছে, দ্বিতীয় বাক্যটাও ঠিক আছে। আচ্ছা, এখানে যে বাক্যটা করেছেন, লতা। হ্যাঁ, এটা আমি একটু কনফিউজ ছিলাম। না, এটা ঠিক করেছেন, ঠিক আছে, কিন্তু হুম, এখানে ইতিটা যে লাগিয়েছেন, ইতিটা হুম, না লাগিয়েও কিন্তু বাক্যটা কিভাবে করা যায় সেটার উপায় আমরা শিখেছি। সত্যি প্রত্যয় আমরা শিখেছি তো, না? সত্যি প্রত্যয়, হ্যাঁ সত্যি প্রত্যয়টা বাকি রয়ে গিয়েছে আপনাদের। ঠিক আছে, এখানে সত্যি প্রত্যয় করে দিলে ঠিক আছে, তাহলে খাদাতি ইতি না করে মিষ্টান্নম খাদন্তীম পিপীলিকাম পশ্যতি। লতা কাঞ্চিত বা কাঞ্চনা মিষ্টান্নম খাদন্তীম পিপীলিকাম পশ্যতি। ইতিটা তখন তুলে দিলেও চলতো, ঠিক আছে। হুম, ঠিক আছে। হুম
এটা আমরা যখন দেখবো আমরা, অসুবিধা নেই, হয়ে যাবে ঠিক আছে। অসুবিধা। তারপর এই বাক্যটা ঠিক আছে তো, ইতি লিখে? ঠিক আছে, কিন্তু এটা মানে একজন সংস্কৃত মানে এতদিন ধরে পড়ে লেখা ছাত্রীর জন্য ঠিক না, ঠিক আছে? ইতিটা একদম যারা বেসিক লেভেলে শুরু করছে, আপনি যদি এটা L1 এ লিখতেন তাহলে আপনাকে আমি 10 এ 10 দিতাম, তো এখন লিখলে আমি 10 এ 10 না দিয়ে 8 দেবো, 2 নম্বর কেটে নেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। কিন্তু যেহেতু আমি এখনো শেখাইনি তাই 10 এ 10ই এখন লিখছি। স্ফোটায়াতি না, স্ফোটা মানে কি? মানে স্ফোট মানে ব্রেক করা, কোনো কিছু ভাঙা। ভাঙা। স্ফোট মানে ভাঙা। আপনি তো ভাঙা বলছেন না, আপনি কি বলছেন? খোলা খোলা, বলছেন। তখন ওপেন। উৎপূর্বক ঘাট ধাতু, উদ্ঘাটয়তি রূপা। ও, ঠিক আছে। হুম। পুষ্পাণী বানান আপনারও ভুল, মূর্ধন্য হ্যাঁ, করতে দিদিকে হবে। যখন বললেন আমি ঠিক করে নিয়েছি। পরে স্বরবর্ণ থাকলে অনুসারে কি হয়ে যায়? মকার হয়ে যায়। ও, 7 দুর্গা, নম্বর বাক্য দেখুন। দুর্গা প্রতিমা। ক্রীড়নক বানানে মূর্ধন্যকার, ঠিক কোনটা আছে? স্যার? ক্রীড়নক, ও, ক্লীবলিঙ্গে 5 নম্বর যে বাক্য আছে। হুম হুম হুম। হুম, বাকিগুলো ঠিক আছে। তো ছোটখাটো যেই ভুলগুলো হলো সেগুলো ঠিক হয়ে গেছে, এগুলো ঠিক করে নেবেন যেগুলো আমি বলে দিলাম। আর আহ, আপনি ক্রিয়াপদ বুঝতে পারেননি যেগুলো, সেগুলো আমাকে জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু যেহেতু আমি ওটা পরীক্ষার জন্য দিয়েছি, ওটা আমি দেখে ঠিক করে দেবো না, ঠিক আছে? তো আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করে নেবেন। ঠিক আমি আছে স্যার। ওটা আমি দেখে কোথায় ভুল আছে কিংবা কোথায় ঠিক আছে এখন বলবো না, ওটা একবারে শেষে বলবো। আপনার যদি কিছু পার্সোনালি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আপনি আমাকে জিজ্ঞাসা করে নিতে পারেন, ঠিক আছে? ওটা ঠিক আমি আছে দেখবো স্যার, না। একটা যদি কথা জিজ্ঞাসা করছি, আমরা রচনা যখন লিখতাম ছোটবেলায় প্রথমে কোটেশন দিতাম, তো হুম। আমরা যে বাংলা কোটেশন গুলো জানি সেগুলো তো এখানে দেওয়া যাবে না, মানে সংস্কৃত কোটেশনই দিতে হবে না স্যার? হ্যাঁ, আপনি বাংলাটা সংস্কৃত অনুবাদ করে নিন। আচ্ছা, মানে বাংলাটা সংস্কৃত অনুবাদ করে দেওয়া যাবে? হুম 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 ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে চিত্তন থেকে কারো কিছু প্রশ্ন ইত্যাদি থাকলে করতে পারেন। নেই, তাই তো? এবার তাহলে আমরা যেটা আমাদের বাকি রয়ে গেছে সেটা দেখি। আমরা অব্যয়টা পড়ছিলাম, অব্যয়টা দেখবো, ঠিক আছে? সত্যি প্রত্যয়টা আগে দেখে নিই। সত্যি প্রত্যয়টা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখতে পাচ্ছেন সবাই সত্যি প্রত্যয়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো সত্যি প্রত্যয় হচ্ছে, আমরা দেখুন এখনো পর্যন্ত যা যা মোটামুটি দেখে এলাম, ঠিক আছে? মানে প্রতিটা জিনিসেরই একটা নির্দিষ্ট কোনো পারপোসে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? লকার গুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যেই রকম অর্থ আমরা বোঝাতে চাইছি
সেই অর্থ অনুযায়ী ওই অর্থ বোঝাতে সক্ষম যেই লকার সেটারই প্রয়োগ করছি। এমন নয় যে বিধি অর্থ আছে আমি লট লকার প্রয়োগ করে দিচ্ছি, তা করছিলাম না কিন্তু। ঠিক আছে, তাহলে এটার দ্বারা কি বোঝা যাচ্ছে যে প্রতিটা জিনিসেরই একটা নির্দিষ্ট নির্দিষ্ট পারপোসে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, ত্বা প্রত্যয় আমরা কখন ব্যবহার করছিলাম? যখন আমরা দেখছিলাম যে একই বাক্যে একটি কর্তা অনেক ক্রিয়া হচ্ছে, তার মধ্যে অন্তিম ক্রিয়াকে বাদ দিয়ে বাকি যত সব পূর্ববর্তী ক্রিয়া সেখানে ত্বা প্রত্যয় হচ্ছিল। তুমুল প্রত্যয় কি দেখলাম? যখন একটি ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া করা হচ্ছে, যেই ক্রিয়াটির জন্য অপর ক্রিয়াটি করা হচ্ছে সেখানে তুমুল প্রত্যয় হচ্ছিল। ঠিক আছে, তাহলে এইভাবে দেখা যাচ্ছে কি সবকিছু জিনিসেরই একটা নির্দিষ্ট কিছু লক্ষ্য বা একটা কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেটার জন্য সেই জিনিসটা হচ্ছে সংস্কৃতে। ঠিক আছে, তাহলে সত্যি প্রত্যয়েরও একটা কিছু ক্রাইটেরিয়া আছে, এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, তো সেটা কি? সেটার জন্য অলরেডি আমাদের চিত্রিতা ম্যাডাম একটা খুব ভালো বাক্য লিখেছিলেন। ঠিক আছে, যে যেই পিপীলিকাটি মিষ্টি খাচ্ছে তাকে একজন দেখছে। ঠিক আছে, এবার ভাবুন, যখন সে পিপীলিকাটাকে দেখছে তখন পিপীলিকাটা কি করছে? মিষ্টি অলরেডি খাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সে যেই কাজটা করছে, ঠিক আছে, সেটাকে দেখে সেটাকে সীতা বা অন্য কোনো একজন দেখছে। ঠিক আছে, তাহলে এইটুকু মাথায় রাখবেন, সত্রী প্রত্যয় কিংবা সানজ প্রত্যয়, প্রত্যয় তবধ প্রত্যয় যেমন ভাই ভাই, মানে দুজনেই হচ্ছে অতীত কাল অর্থে হয়, একজন শুধু কর্তরি হয় একজন কর্মণি হয়, সেটা ঠিক আছে। সত্যি প্রত্যয়ের ক্ষেত্রেও সেম, সত্যি প্রত্যয় হচ্ছে কর্তরি হয়, সানজ প্রত্যয় কর্তরীয় হয় কর্মণীয় হয়। তার কারণ হচ্ছে সানজ প্রত্যয় যে কোনো আত্মনেপদ ধাতু থেকে হয়। এখন কর্মণীতে তো সব ধাতুই আত্মনেপদই হয়ে যায়, তাই কর্মণীতে তো সমস্ত ধাতু থেকে সানজ প্রত্যয় হবেই। ঠিক আছে, কিন্তু কর্তরীতেও কিছু কিছু ধাতু আমরা দেখেছি যেগুলো আত্মনেপদ ধাতু কিছু আছে, কিছু পরস্ময়পদ আছে। তো কর্তরীতেও কিছু কিছু আত্মনেপদ ধাতু থেকে কি হয়ে যায়? সানজ প্রত্যয় হয়ে যায়। ঠিক আছে, তো সত্যি প্রত্যয় এবং সানজ প্রত্যয় একটা জিনিস সকলে মাথায় রাখবেন, এগুলো হচ্ছে কোনো কিছু আমরা ধরুন কেউ করতে করতে, ধরুন বলছি যে গান গাইতে গাইতে সে রান্না করছে। ঠিক আছে, কিংবা যে রান্না করছে বা রান্না করছে যে লতা তাকে কেউ দেখছে, এই রকম যখন আমরা বাক্য প্রয়োগ করব, ঠিক আছে, সেটাকে অনুবাদ করবার জন্য সত্যি প্রত্যয় এবং সানজ প্রত্যয়ের ব্যবহার অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আপনি বাক্যকে অনুবাদ করতে পারবেন না। করে দেবেন এই ইতি ইত্যাদি লাগিয়ে করা যাবে বাক্য, ঠিক আছে, কিন্তু সেটা যথার্থ হবে না। ঠিক আছে, মানে ব্যাকরণগত দিক থেকে সেটাকে ভুল বলা যাবে না, কিন্তু বাক্যের গঠনগত শৈলীর দিক থেকে সেটা এক প্রকারের ভুল। ঠিক আছে, যেহেতু উপায় আছে তাই একটা কথা মাথায় রাখবেন, ইতি হচ্ছে সংস্কৃতে, ইতি এমন একটা জিনিস যেটাকে কাজে লাগিয়ে সব রকম মানে আপনি যত রকম ফাঁকিবাজি করা যায় সব রকম করতে পারবেন। ঠিক আছে, কিন্তু ইতিটা সব জায়গায় ব্যবহার করাটা কি বলবো, মানে একটা মানে নিজের নিজ মানসিকতার পরিচয় দেখায় আর কি, যে সব জায়গায় ইতি ইতির মানসিকতা না, মানে নিজের একটা সেখানে জ্ঞানের অভাব পড়ে, যে এখানে সত্যি প্রত্যয় করলে হতো তাহলে ইতি কেউ ব্যবহার করছে মানে সে সত্যি প্রত্যয় জানে না। ঠিক আছে, যেখানে হয়তো দ্বিতীয়া বিভক্তি লাগানো হতো, কিংবা ধরুন একটা বাংলা শব্দ যেটার আমরা সংস্কৃতে জানি না, ঠিক আছে, তো আমরা সেখানে কি বলতে পারি? বিস্কুট ইতি খাজতি, ওখানে ইতি বলে দিলে হয়ে গেল। কিন্তু বিস্কুটের যে সংস্কৃত সুপিষ্টকা সেটা কেউ যদি না জানে তাহলে সে কি বলবে? বিস্কুট ইতি। ঠিক আছে, কিন্তু সুপিষ্টকা তাহলে সে যদি বিস্কুটের পর ইতি লাগায় তাহলে বুঝে কি নিতে হবে? যে সে বিস্কুটের সংস্কৃত জানে না, তাই তো? এটাই তো বুঝবেন আপনি, নাকি? কেউ যদি ইতি ইত্যাদি লাগিয়ে দেয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে বিস্কুটের সংস্কৃত কি আপনারা জানতেন আগে? না। না, জানতাম না। আমরা যে পোলাও খাই, পোলাওয়ের সংস্কৃত জানেন? না তো। পলান্নাম। হ্যাঁ, এটা শুনেছি। পলান্নাম। ঠিক আছে, তো এরকম সবকিছু জিনিসের কেক আছে, অপুপাহা,
এইরকম সবকিছু জিনিসের সংস্কৃত আছে। তো ইটিটা সব জায়গায় ব্যবহার করা চলে না, তার জন্য আমাদের এখন সত্যি প্রত্যয় শিখতে হবে। আপনারা যেহেতু জানেন না, তাহলে এখন শিখে নিতে হবে, ঠিক আছে? তাই সত্যি প্রত্যয় কোন অর্থকে বোঝাবার জন্য হয় সেটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। দীপান্বিতা ম্যাডাম? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা। মানে একটা হচ্ছে কেউ যদি একটা কাজ করতে করতে আর একটা কাজ করে, হুম। অথবা কেউ একটি কাজ করছে তাকে অন্য কেউ দেখছে বা কিছু হ্যাঁ, বলছে। সে যখন কাজটা করছে তখনই কেউ দেখছে, এরকম। হ্যাঁ ঠিক আছে। এবার আমরা দেখেছিলাম যে সমস্ত প্রত্যয়ের যেমন সামান্য পরিচয় আমরা দেখেছি, এরকম এই সত্যি প্রত্যয়েরও সামান্য পরিচয় কিছু দেখতে হবে। কি বলা হচ্ছে যে সত্যি প্রত্যয় কর্তরি হয়, এটা আমি আগেই আপনাদের বললাম যে সত্যি প্রত্যয় কর্তরি হয়, সানাজ প্রত্যয় কর্তরি হয়, কিন্তু শুধুমাত্র যেই সমস্ত ধাতু আত্মনেপদ ধাতু সেই সমস্ত ধাতু থেকেই সানাজ প্রত্যয় কর্তরি হয়। না হলে কিন্তু সানাস প্রত্যয় কর্মণী হয়, যেটা সমস্ত ধাতুর কর্মবাচ্যে করার পর যে রূপটা হয় সেখান থেকে সানাস প্রত্যয় হয়। ঠিক আছে? তাই সত্যি প্রত্যয় যেহেতু কর্তরিতে হবে, তাহলে কর্তাকে অবশ্যই উক্ত করবে। কর্তাকে উক্ত করা মানেই বিশেষণ হবে কর্তার। এখন কর্তা পুংলিঙ্গ হলে সত্যি প্রত্যয়ান্ত শব্দের রূপ একরকম হবে, স্ত্রীলিঙ্গ হলে সত্যি প্রত্যয়ান্ত শব্দের রূপ একরকম হবে, আর নপুংসক লিঙ্গ হলে সত্যি প্রত্যয়ান্ত শব্দের রূপ আর এক রকম হবে। ঠিক আছে, সেটা আমরা দেখবো, কিন্তু তার আগে কি দেখতে হবে, সত্যি প্রত্যয়স্য অর্থঃ বর্তমান কালঃ। তাহলে সত্যি প্রত্যয় বর্তমান কাল অর্থ বোঝাবার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর কি বলা হচ্ছে, সত্রি প্রত্যয়ঃ কেবলম পরস্মৈপদিনঃ ধাতোঃ এব পরম ভবতি। অর্থাৎ সত্যি প্রত্যয় কেবল পরস্মৈপদী ধাতুর পরেই হয়, যেটা আমি বললাম আপনাদের, আত্মনেপদ ধাতুর পর কিন্তু হয় না। তারপর আমরা যেমন দেখেছিলাম যে তবতু প্রত্যয়ান্ত শব্দের শেষে তবত অংশটা পাচ্ছিলাম আমরা, তার কারণ কি বলেছিলাম যে প্রথম যে ককার আর শেষের যে উকার সেটা লোপ হয়ে যায়, তাই তবত খুঁজে পাওয়া যায়। ত প্রত্যয়ের ক্ষেত্রে প্রথম ককারের লোপ হয়ে গিয়ে শুধু তকার পাওয়া যাচ্ছিল, তাই সমস্ত ত প্রত্যয়ান্ত শব্দের শেষে আমরা তকার খুঁজে পাচ্ছিলাম। তুমুনের ক্ষেত্রে তুম শেষ থাকছিল, তাই সমস্ত তুমন প্রত্যয়ান্ত শব্দের শেষে আমরা তুম অংশটা পাচ্ছিলাম। ত্বা প্রত্যয়ান্ত শব্দের শেষে ত্বা প্রথম যে ককার সেটা লোপ হয়ে গিয়ে শুধু ত্বা অংশটা আমরা সমস্ত ত্বা প্রত্যয়ান্ত শব্দের শেষে পাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হতে পারে যে সত্যি প্রত্যয়ান্ত শব্দের শেষে কি থাকবে, তার জন্য বলা হচ্ছে কি যে সত্যি প্রত্যয়ম বিভাজ্য, আমরা যদি ভাঙি সত্যি প্রত্যয়কে কি পাবো, স আ ত রি ইতি এতানি অক্ষরাণি প্রাপ্যন্তে, এই চারটি অক্ষর পাওয়া যায় সত্রি এটাকে ভাঙলে। এতান মধ্যে মানে এদের মধ্যে আদি যে সকার আর অন্তিম যে রিকার সেগুলো লোপ হয়ে গিয়ে শুধুমাত্র অ আর ত মানে অত অবশিষ্যতে, অত অবশিষ্ট থাকে। আদি মহাসকারঃ অন্তিমঃ রিকারঃ চ লুপ্যতে, অন্তিম এবং আদি যে সকার এবং অন্তিম যে রিকার সেটা লোপ হয়ে যায়। তাহলে এই থেকে আমাদের কি বুঝে নিতে হবে, সত্যি প্রত্যয়ান্ত সমস্ত শব্দের শেষে আমরা অত অংশটা খুঁজে পাবো, খাওয়াদাত গাচ্ছাত পশ্যত লিখত ইত্যাদি পাবো। ঠিক আছে, উদাহরণগুলো আমরা পরে দেখবো। এটা সকলে বুঝতে পেরেছেন তাহলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর বলা হচ্ছে আমরা যখন ত্বা প্রত্যয়ান্ত শব্দ কিংবা তুমুন প্রত্যয়ান্ত শব্দের শেষে মানে সামান্য পরিচয় হওয়ার পর ধাতুর পর কিভাবে যুক্ত হয়ে রূপ তৈরি হচ্ছিল সেটা যেমন দেখেছিলাম, এখানে সত্যি প্রত্যয়ান্ত শব্দের কিন্তু গঠনে একটু মনে রাখার বিষয় আছে। কি বলা হচ্ছে যে সত্যি প্রত্যয়ান্ত শব্দ নির্মাণের জন্য সর্বপ্রথম যে কোনো পরস্মৈপদী ধাতুর লট লকারের প্রথম পুরুষের বহুবচনের রূপ গ্রহণ করতে হবে। ঠিক আছে, আমরা জানি সত্যি প্রত্যয় সমস্ত পরস্মৈপদ ধাতু থেকেই হয়, তাই যে কোনো একটা পরস্মৈপদ ধাতুর লট লকারের প্রথম পুরুষের বহুবচনের রূপ গ্রহণ করতে হবে। ঠিক আছে, তাহলে ধরুন আমরা যে কোনো একটা ধাতু বলুন আপনারা, কোন ধাতুটা নেওয়া যেতে পারে?
পট পট ধাতু। পট ধাতু। পট ধাতু পরস্মৈপদী ধাতু, তার লট লকারের রূপ কিরকম হয়? পঠতি, পঠতঃ, পঠন্তি। তো এখানে কি বলা হচ্ছে? লট লকার প্রথম পুরুষের বহুবচনের রূপ। তাহলে প্রথম পুরুষের বহুবচনের রূপ হচ্ছে পঠন্তি। তারপর কি বলা হচ্ছে? তারপর ধাতুর বহুবচনান্ত রূপটির অন্তি ভাগকে ছেড়ে দিয়ে অবশিষ্ট ভাগের গ্রহণ করতে হবে। তাহলে পঠন্তি থেকে আমরা যদি অন্তিকে ছেড়ে দিই তাহলে পরে কি থাকবে? পট, এটা পড়ে থাকবে। ঠিক আছে? গৃহীত অবশিষ্ট ভাগের সঙ্গে সত্যি প্রত্যয়ের যে অবশিষ্ট অত ভাগ সেটিকে যোগ করে দিতে হবে। তাহলে এখানে পঠন্তি থেকে অন্তিকে বাদ দিয়ে পট পড়ে রইল, আর সত্যি প্রত্যয়ে অত যোগ করে দিলে কি হবে? পঠত। তাহলে এই যে পঠত, এটা হচ্ছে সত্যি প্রত্যয়ান্ত শব্দ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ধাতুই তো পট ছিল, তারপর আমরা ডাইরেক্ট অত লাগিয়ে দিতাম, সেখানে আবার বহু বচনের রূপ নেওয়া হলো, সেখান থেকে অন্তি ভাগ বাদ দেওয়া হলো, তারপর আবার অত যোগ করা হলো। এত মানে বেশি খাটুনির কোনো দরকার ছিল না, ডাইরেক্ট পট ধাতুর সঙ্গে অত লাগিয়ে দিলেই তো আমরা পঠত পেয়ে যাচ্ছি। কিন্তু পট ধাতু কিংবা লব ধাতু, লব ধাতুর পর সত্যি হয় না যেহেতু লব ধাতু আত্মনেপদ, পট ধাতু কিংবা খাদ ধাতু, এগুলোর ক্ষেত্রে আপনার এই জিনিসটা মনে হতে পারে যে ধাতুর সঙ্গে অত লাগিয়ে দিলেই সত্যি প্রত্যয়ান্ত শব্দ পাওয়া যেতে পারে। কিন্তু ভূ ধাতুর পর যদি সত্যি প্রত্যয় করেন, ওই আমরা যদি এই শর্টকাট নিয়মটা লাগাই যে ধাতুর পর অত লাগিয়ে দিলেই সত্যি প্রত্যয়ান্ত রূপ পাওয়া যাবে, তাহলে ভূ প্লাস অত করে ভত এরকম রূপ হয়ে যাবে, ভয়ে ভয়ে তয়ে হসন্ত। কিন্তু ভূ ধাতুর পর সত্যি প্রত্যয় করে ভবত রূপ হয়। সেটা কখন হবে? যখন আপনি লট লকারে প্রথম পুরুষের বহুবচন যে ভবন্তি রূপ হয় সেটাকে নেবেন, সেখান থেকে অন্তি বাদ দিয়ে যে ভব পড়ে থাকবে, তারপর সত্যি প্রত্যয়ের অদ যোগ করলে তবেই কিন্তু আপনি ভবত পাবেন। কিন্তু ডাইরেক্ট যদি ধাতুর পর অত লাগিয়ে দেন তাহলে কি হয়ে যাবে? ভত বলে একটা অনিষ্ট রূপ তৈরি হবে। বুঝতে পেরেছেন কি বলছি আমি? হ্যাঁ। দীপান্বিতা ম্যাডাম? হ্যাঁ স্যার। এবার একটু ভেঙে দেখানো হচ্ছে যে গম ধাতু হলো পরস্মৈপদী ধাতু। গম ধাতুর লট, হ্যাঁ এটাও একটা ভালো উদাহরণ। আমরা যদি শুধু ধাতুর পর অত লাগিয়ে দিই, তাহলে গম ধাতুর পর অত লাগিয়ে দিলে কি হয়ে যেত? গমাত রূপ হতো, কিন্তু গমাত হয় না, কিরকম রূপ হয়? গচ্ছাত রূপ হয়। ঠিক আছে? তাহলে গম ধাতুর লট লকার প্রথম পুরুষের রূপগুলি হলো গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি। এখানে সবার প্রথম গম ধাতুর প্রথম পুরুষের বহুবচনের গচ্ছন্তি এই রূপের গ্রহণ করতে হবে। গ্রহণ করলাম আমরা গচ্ছন্তি। তারপর গচ্ছন্তি এটির অন্তিভাগকে ত্যাগ করতে হবে, ত্যাগ করলাম। গচ্ছন্তি এটির অন্তিভাগকে ত্যাগ করলে আমরা শুধু গচ্ছা এই অংশটুকু পাচ্ছি, অন্তিকে ত্যাগ করে দিলাম। তারপর অবশিষ্ট গচ্ছা এটির সঙ্গে সত্যি প্রত্যয়ের অবশিষ্ট অত অংশটিকে যোগ করে দিতে হবে। যোগ করে দিলাম, দিয়ে আমরা কি পেলাম? গচ্ছা প্লাস অত সব মিলিয়ে গচ্ছত। তাই গম ধাতু থেকে সত্যি প্রত্যয় করলে গচ্ছত এই রূপটি পাওয়া যাবে। বুঝতে পেরেছেন তাহলে কিভাবে সত্যি প্রত্যয়ান্ত রূপ বার করতে হয়? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার। এরপর দেখুন কিছু উদাহরণ দেওয়া হয়েছে, আরো উদাহরণ, যেমন হচ্ছে খাদ ধাতু প্রথম পুরুষের বহুবচনের রূপ খাদন্তি হয়, সেখান থেকে অন্তি ভাগকে বাদ দিলে শুধু খাদ পড়ে থাকে, অত যোগ করে খাদাত। দৃশ ধাতু যদি আমরা ধাতুর পর অত লাগিয়ে দিতাম তাহলে দৃশত রূপ হয়ে যেত, কিন্তু কি রূপ হয়? পশ্চাৎ হয়, সত্যি প্রত্যয়ান্ত রূপ। তার কারণ কি? প্রথম পুরুষের বহুবচনে পশ্যান্তি হয়, সেখান থেকে অন্তিকে ছেড়ে দিলে কি হবে? পশ্চাৎ। দা ধাতুর প্রথম পুরুষের বহুবচনে অন্তি নেই, অতি আছে, অতিকে ছেড়ে দিন, শুধু দত পড়ে রইল, তারপর অত যোগ করে দিলে দদত। বদন্তি অন্তিকে ছেড়ে দিলে ওয়ত প্লাস অত বদত। শৃণ্বন্তি শ্রু ধাতুর শৃণ্বন্তি, সেখান থেকে অন্তিকে ছেড়ে দিলে শৃণ, তারপর অত শৃণ্বত। স্মরন্তি স্মরত। ক্রীডন্তি ক্রীডত। তিষ্ঠন্তি তিষ্ঠত। লিখন্তি লিখত। রক্ষন্তি রক্ষত। প্রণমন্তি প্রণমত। এখানে দেখুন প্রণমন্তি, এখান থেকে অন্তিকে ছাড়লে প্রণম থাকছে, তার সঙ্গে সত্রের অদ যোগ করলে প্রণমত। তারপর পৃচ্ছন্তি পৃচ্ছত। তাড়ায়ন্তি, এখানে অন্তিকে ছাড়লে তাড়ায় পড়ে থাকছে, তার সঙ্গে অত তাড়ায়ত।
নয়ন্তি নয়ত, জয়ন্তি জয়ত, अर्चन्ति अर्चत, पूजयन्ति पूजयत, स्पृशन्ति स्पृशत, पठन्ति पठत, कुर्वन्ति कुर्वत, गायन्ति गायत, पिबन्ति पिबत। ঠিক আছে, এগুলো হলো কিছু প্রসিদ্ধ সত্যি প্রত্যয়ান্ত শব্দের রূপ দেখানো হলো। স্যার ওই পৃষ ধাতু মানে কি প্রশ্ন করা, যেটা ওইটা? হ্যাঁ হ্যাঁ, স্পৃশ ধাতু না, প্রচ ধাতুর অর্থ হচ্ছে প্রশ্ন করা। পৃচ্ছান্তি প্রথম, একটা স্পৃশ হচ্ছে স্পর্শ করা, আচ্ছা স্পর্শ, কোনো কিছু টাচ করা, স্পর্শ। ঠিক আছে, এবার তাহলে আমরা যেহেতু আগেই দেখলাম যে ত্বা প্রত্যয়ান্ত শব্দ তো অব্যয় হয়, তাই সেখানে কিছু বিশেষণ হিসেবে ভাবার কোনো চিন্তা নেই। তুমন প্রত্যয়ান্ত শব্দ অব্যয় হয়, তাই সেখানেও আমরা তার রূপ কিরকম হবে বিশেষ ভাবনার বিষয় ছিল না। কিন্তু তবতুর ক্ষেত্রে তাদের রূপ কিরকম হবে একটু ভাবা হয়েছিল, যে পুংলিঙ্গের বিশেষণ হলে কিরকম রূপ হবে, স্ত্রীলিঙ্গ হলে কিরকম রূপ হবে ইত্যাদি। এখানেও সেম জিনিস, যেহেতু সত্যি প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হয়, তাই সত্যি প্রত্যয়ান্তঃ শব্দঃ বিশেষণম ভবতি। সরি, এখানে তবত প্রত্যয়ান্ত শব্দ হয়ে গেছে। সত্যি প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হয়। তারপর পুংলিঙ্গ সত্যি প্রত্যয়ান্ত শব্দের রূপ তকারান্ত পুংলিঙ্গ যে ধাবত শব্দ, সেই ধাবত শব্দের মতো হয়। ঠিক আছে, স্ত্রীলিঙ্গের কিন্তু একটু বিশেষ আছে। স্ত্রীলিঙ্গে কি বলা হচ্ছে, যে আমরা যখন আমরা সত্যি প্রত্যয়ান্ত শব্দের রূপ নিষ্পন্ন করছিলাম ধাতু থেকে, সেখানে আমরা কি করছিলাম, অন্তি অংশটাকে ত্যাগ করে তারপর অত লাগিয়ে আমরা করছিলাম, তাই তো? যেমন হচ্ছে গচ্ছন্তি থেকে অন্তিকে ত্যাগ করে যা গচ্ছ প্লাস অত গচ্ছত, এটা পাচ্ছিলাম। ঠিক আছে, তো পুংলিঙ্গ আর নপুংসক লিঙ্গের ক্ষেত্রে কিন্তু একইভাবে সত্যি প্রত্যয়ান্ত মেন যে শব্দ সেটা বার করতে হবে। কিন্তু স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে প্রথম পুরুষের বহুবচনের যে রূপ, সেখানে অন্তি অংশকে ত্যাগ না করে সেখানে যে রস্প ইকারটা আছে সেটাকে শুধু দীর্ঘ ইকার করে দিতে হবে। ঠিক আছে, যেমন ধরুন পৃচ্ছান্তি, এটাকে রস্প ইকারটাকে দীর্ঘ ইকার করে দিন, পৃচ্ছান্তি, তাড়য়ন্তি, নয়ন্তি, জয়ন্তি ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে তাহলে স্ত্রীলিঙ্গের রূপ। কিন্তু নপুংসক লিঙ্গে পৃচ্ছাত, এটা হচ্ছে মেন প্রাতিপদিক, তারপর ধাবত শব্দের মতো রূপ হবে, আর সরি পুংলিঙ্গে, আর নপুংসক লিঙ্গে পৃচ্ছাত এটি মেন শব্দ, তারপর কার মতো তার রূপ হবে, জগৎ শব্দের মতো রূপ হবে। কিন্তু স্ত্রীলিঙ্গে এই অন্তিকে বাদ না দিয়ে শুধু রস্প ইকারটাকে দীর্ঘ ইকার করে দিতে হবে। ঠিক আছে, এখানে দদত শব্দের ক্ষেত্রে অন্তি নেই, এটার ক্ষেত্রেও সেম, রস্প ইকারটাকে শুধু দীর্ঘ ইকার করে দিলে দদাতি যে রূপটা হচ্ছে, সেটা হচ্ছে সত্যি প্রত্যয়ান্ত স্ত্রীলিঙ্গের রূপ। তারপর নদী শব্দের মতো রূপ চালাতে হবে, বিশেষণ হবে যখন, যেমন ধরুন নদী। ঠিক আছে, প্রবাহান্তি, প্রপূর্বক বহ ধাতু রূপ হচ্ছে প্রবাহতি। ঠিক আছে, মানে বইছে, নদী প্রবাহতি। এখন আমরা যদি বলি যে প্রবাহত মানে যেই নদী বইছে সেই নদী থেকে জল আনো। ঠিক আছে, তাহলে থেকে পঞ্চমী ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা রূপ তখন কি করব, প্রবহন্ত্যাহা নদ্যাহা জলম আনয়া। দেখুন কত সহজে, মানে আমরা বাংলায় যখন বলছি কি কি বলছি, যেই নদী থেকে, মানে যেই নদী বইছে সেই নদী থেকে জল আনো, এত বড় বাংলায় বাক্য। সংস্কৃতে যখন অনুবাদ করছি কি, শুধুমাত্র প্রবহন্ত্যাহা নদ্যাহা জলম আনয়া, কারণ প্রপূর্বক বহ ধাতুর প্রথম পুরুষের বহুবচনের রূপ হয় প্রবহন্তি, সেখানে শুধু রস্প ইকারটাকে দীর্ঘ ইকার করে দিয়ে তারপর নদী থেকে যেহেতু বলা হচ্ছে পঞ্চমী করে দেয়া হলো, প্রবহন্ত্যাহা নদ্যাহা জলম আনয়া। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, স্ত্রীলিঙ্গে কিসের মতো রূপ চলবে আরেকবার বলুন। নদী শব্দের মতো, এখানে আমি লিখে দিয়েছি স্ত্রীলিঙ্গক ইকারান্ত স্ত্রীলিঙ্গক নদী শব্দের মতো রূপ হবে। পুংলিঙ্গে ধাবত শব্দের মতো, স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো, আর নপুংসক লিঙ্গে হচ্ছে জগৎ শব্দের মতো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা,
এবার ধাবত শব্দের রূপটা আমি আপনাদের সুবিধার জন্য এখানে দিয়ে দিয়েছি। নদী শব্দের রূপটা আপনাদের মুখস্থ হয়ে আছে, তাও এখানে দেওয়া আছে। আর জগৎ শব্দের রূপও এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবার ধরুন খাদ ধাতু, তার সঙ্গে সত্যি প্রত্যয় করা হলো, তাহলে অন্তিকে বাদ দিয়ে খাদ অন্তি, ওখান থেকে অন্তি বাদ দিলে খাদাত হচ্ছে। তাহলে প্রথম পুরুষ। এরপর পুংলিঙ্গ যদি উদাহরণ হয়, মানে পুংলিঙ্গের বিশেষণ হয় যদি খাদাত এটা, তাহলে তার রূপ কিরকম হবে? খাদান, খাদান্তৌ, খাদান্তাহা, খাদান্তম, খাদান্তৌ, খাদাতাহা। তাহলে ধরুন আমি বলছি যে যারা ভাত খাচ্ছে তাদেরকে মিষ্টি দাও। ঠিক আছে, যারা ভাত খাচ্ছে তাদেরকে মিষ্টি দাও। না, দাও না। দাও বললে এখানে চতুর্থী হয়ে যাবে। আমি যদি বলুন ধরুন যে যারা ভাত খাচ্ছে তাদেরকে দেখো, যারা ভাত খাচ্ছে তাদেরকে দেখো, এটাকে যদি অনুবাদ করা হয় তাহলে কি হবে? তাদেরকে, কে মানে কি? দ্বিতীয়া, তাই তো? হ্যাঁ, দ্বিতীয় হবে, মানে খাদত, খাদতের খাদা শব্দের দ্বিতীয়া দ্বিতীয়া বহু বহুবচনের রূপ হবে হুম খাদতঃ। বালকদেরকে, ধরুন যারা, যেই বালকেরা ভাত খাচ্ছে তাদেরকে দেখো, তাহলে খাদতঃ বালকান পশ্য। পশ্য। চিত্রিটা ম্যাডাম বুঝলেন? হ্যাঁ স্যার। তারপর দৃশ ধাতু রূপ কি হয়? পশ্যাৎ। ঠিক আছে, পশ্যান্তি রূপ হয়, সেখান থেকে অন্তি বাদ দিয়ে শুধু অচ যোগ করে দেয়া হলো, তাহলে পশ্যাৎ। তার রূপ কিরকম হবে? চতুর্থীর এক বচনে ধরুন পশ্যাতে, পশ্যাদ্ভ্যাম, পশ্যাদ্ভ্যাহ, পশ্যাতঃ, পশ্যাদ্ভ্যাম, পশ্যাদ্ভ্যাহ। ধরুন বলা হচ্ছে যারা আরতি দেখছে সেই ভক্তদের প্রসাদ দাও। যারা আরতি দেখছে সেই আপনার কথাগুলো কেটে গেল, কি বললেন বলুন আর একবার। বললাম যে যারা ভাত খাচ্ছে তাদেরকে দেখো, এবং খাদ্য বালকান পশ্য। এটা যে ভাত যে আমরা ব্যবহার করে, সেটা তো আমাদের মানে সংস্কৃত যখন করছি তখন তো সে ইয়ে করছি না, করছি। ওখানে আপনি বলতে পারেন অন্নাম খাদাতাহ বালকান পশ্য। বুঝলেন চিত্রিষ্ট ম্যাডাম? আচ্ছা। ওটা তো দ্বিতীয়ায় থাকছে, কারণ কি, যারা খাচ্ছে তারা কি খাচ্ছে? তারা তো অন্ন খাচ্ছে, তাহলে তাদের দৃষ্টিতে তো সেটা কর্ম, ওটা কর্মই থাকবে। ঠিক আছে, কিন্তু যাদের আপনি দেখতে বলছেন তারা কাকে দেখবে? সেই যারা ভাত খাচ্ছে তাদেরকে দেখবে, তাহলে তাদের ক্ষেত্রে আবার এরা কর্ম। ঠিক আছে, তাই অন্নও কর্ম থাকছে, আবার বালকও কর্ম থাকছে। তাই অন্নম খাদাতাহ বালকান পশ্য। এখানে কি বলা হচ্ছে? যারা আরতি দেখছে সেই ভক্তদের প্রসাদ দাও। তাহলে দা ধাতুর প্রয়োগ আছে, সঙ্গে সঙ্গে কিন্তু ভেবে নিতে হবে চতুর্থী হবে। তাহলে ভক্তদেরকে প্রসাদ দাও, কিরকম ভক্ত? তারা তারা আরতি দেখছে সেই রকম ভক্ত। ঠিক আছে, তাহলে এবার ভাবুন চতুর্থী করে করতে হবে। আরতির ক্ষেত্রে আরতিহি, ওটাই শব্দ। ঠিক আছে, যারা আরতি দেখছে তাদের প্রসাদ দাও। সেই ভক্তদের প্রসাদ দাও।
আরতি তো দ্বিতীয়াতে হবে। হুম 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 আরতিম ওটা তো হবে পশ্চাদ্ভাহ হুম পশ্চাদ্ভাহ আরতিম ভক্তেভ্যः পশ্যদ্ভ্যः ভক্তেভ্যः হুম প্রসাদম হুম এটা হবে দেহি। হুম দেহি বা ইয়াচ্ছা। হুম। ঠিক আছে। আচ্ছা, এরপর চিত্রিত ম্যাডাম একটা বলুন যে এটা কি করে হলো? আমাকে একবার বুঝিয়ে দিন, আমার একটু গন্ডগোল লাগছে। দেখুন, আমি একটা ওয়ার্ড ফাইল শেয়ার করছি, লিখে লিখে বোঝালে একটু তাড়াতাড়ি বুঝতে পারবেন। ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। তো আমরা কি বলছি, যারা আরতি দেখছে সেই ভক্তদের প্রসাদ দাও, এটা আমাদের বাক্য। ঠিক আছে, এবার দেখুন, প্রসাদ দাও, প্রসাদ দিতে বলা হচ্ছে কাদেরকে? ভক্তদেরকে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা অনুবাদ করি, এখানে আমাদের কি হবে? ভক্তেভ্যः প্রসাদম দেহি। সেই ভক্তগুলো কিরকম? আরতি দেখছে তারা। ঠিক আছে, তাহলে ভক্তরা কি দেখছে, কি দিয়ে প্রশ্ন করে উত্তর কি পাওয়া যাচ্ছে? আরতিম। এখানে তো দ্বিতীয়া থাকছে। ঠিক আছে, এখন আরতি দেখতে দেখতে যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে প্রসাদ দিতে বলা হচ্ছে, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস চলছে কিন্তু। ঠিক আছে, তার জন্য এখানে কি হচ্ছে, দৃশ ধাতুর যে প্রথম পুরুষের বহুবচনের রূপ হচ্ছে পশ্যন্তি, সেখান থেকে যে সত্যি প্রত্যন্ত পশ্চাৎ শব্দ হলো, তারও কি হবে? চতুর্থী করতে হবে। কারণ কি? ভক্ত, তাদের বিশেষণ হচ্ছে দেখছে যারা। ঠিক আছে, তাহলে ভক্তদের বিশেষণ হচ্ছে দেখছে। কিরকম ভক্ত? যারা আরতি দেখছে, তাহলে এই দেখছেটা ভক্তদের বিশেষণ। ঠিক আছে, তাহলে ভক্তের বিয়া হয়, এখানে যদি চতুর্থী হয় তাহলে পশ্চাৎ এখানেও কি হবে? চতুর্থী হবে। পশ্চাদ্ভ্যः আরতিম পশ্চাদ্ভ্যः ভক্তেভ্যः প্রসাদম দেহি। বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। এবার ক্লিয়ার হয়েছে? আমি হ্যাঁ। যদি বলি, ধরুন যে যিনি পরিশ্রম করে বাক্য লেখেন সেই এটা করুন দেখি। এবার প্রথমে চকলেট দাও, এটা করে নিতে হবে। চকলেটের সংস্কৃত হচ্ছে, জানেন আপনারা? জানেন তো? মনে করতে পারছি না কি হবে চকলেটের সংস্কৃত। দীপান্বিতা ম্যাডাম, না, মনে করছে না। চকলেট চাকলেহः। কি? চাকলেহः অকারান্ত পুংলিঙ্গ শব্দ, চাকলেহः। ঠিক আছে, তাহলে চকলেট দাও, চাকলেহম দেহি, চাকলেহম দদতু। দদতু। দাদাতো অথবা দেহি। ঠিক আছে, এবার দেখুন, পরিশ্রম করে, তাহলে এখানে কিন্তু আবার ভাবতে হবে, এখানে কিন্তু দ্বিতীয়া নয়, এটা কি, কোন বিভক্তি হবে সেটা আপনাকে করতে হবে। ঠিক আছে, পরিশ্রমের দ্বারা যে বাক্য লেখে
সেই তৃতীয়া। ছাত্রীকে চকলেট দাও। হ্যাঁ, এখানে তৃতীয়া হবে, কিন্তু যে লেখে সেই ছাত্রীকে, এখানে তাহলে দেখুন ছাত্রীকে দাও, তাহলে ছাত্রীকে এখানে চতুর্থী হবে প্রথমত, আর লেখাটা হচ্ছে এই ছাত্রী বিশেষণ, তাহলে এখানে যেহেতু চতুর্থী হচ্ছে এখানেও চতুর্থী হবে, কিন্তু কি হবে এখানে যেহেতু স্ত্রীলিঙ্গ আছে লিখন্তি, এখানে কিন্তু অন্তিকে বাদ দিয়ে নয়, শুধু রস্বইকারটাকে দীর্ঘ ইকার করে দিতে হবে, তাহলে লিখন্তি হচ্ছে এখানে মেন শব্দ। ঠিক আছে, লিখন্তি এটা হচ্ছে মেন সত্যি প্রত্যয়ান্ত শব্দ। এরপর অনুবাদ কি হবে সেটা আপনি করুন। স্যার পরিশ্রমেণ, তারপর হ্যাঁ, পরিশ্রমেণ বাক্যম লিখন্তৌ ছাত্রৌ কি লিখন্ত চাকলেহম লিখন্ত ছাত্র, বা উচ্চারণ ভুল করছেন না লিখেছেন ভুল, কোনটা কোনটা মানে ধরবো? লিখন্তৌ তো হবে, মানে ওকার চতুর্থীর বহুবচনে কি হয় নদী শব্দ, এই এক বচনের নদী শব্দের নদ্যৌ, নদ্যও হয়। আপনি তাহলে ওই রূপটাই ভুল নদ্যই, লিখেছেন। সরি নদ্যই, নদ্য, নদ্বই নয়, নদ ইয়াই। নদ্যই, হ্যাঁ, তাহলে লিখন্তিয়াই লিখন্ত্যৈ ছাত্রৈ ছাত্রিয়াই চাকলেহম দদতু। দাদাতু অথবা দেহি। এরপর বুঝতে পেরেছেন এটা আর সমস্যা হয়েছে, তাই তো? দীপান্বিতা ম্যাডাম আপনার তো স্পষ্টই ছিল, অসুবিধা কিছু নেই। স্লাইড শোটা দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, এখানে তাহলে আমরা দেখলাম যে এইভাবে রূপগুলো চলবে। ঠিক আছে, পূজায়াত, যদি ধরুন পূজায়াত শব্দ নেওয়া হলো তাহলে পূজয়তি ধাবতোহ ধাবৎসু, পূজয়তি পূজয়তোহ পূজয়ৎসু। ঠিক আছে, ধরুন আমি বলছি যে ধরুন আমি একটা বাক্য বলছি যে মা যখন পূজা করছিল তখন আমি বাজারে গিয়েছিলাম। ঠিক আছে, মা যখন পূজা করছিল তখন আমি বাজারে গিয়েছিলাম। আপনাদের ভাবে সপ্তমী পড়ানো হয়েছে, শুভদীপ স্যার পড়িয়েছেন, আমি কিন্তু জানি। ঠিক আছে, যে মা যখন পূজা করছিল তখন আমি বাজারে গিয়েছিলাম, এটাকে যদি অনুবাদ আমরা করি কি হবে? অনুবাদ করলে কি হবে? একটা তো যদা তদা দিয়ে করা যায়, নইলে ওই প্রথম পোর্শনটা ওটাতে ওই ওর মানে প্রথমা বিভক্তি গুলো সপ্তমী বিভক্তি হয়ে যাবে যেটুকু মনে পড়ছে। তাহলে মা এখানেও প্রথম সপ্তমী হবে, আর পূজয়তি এখানেও সপ্তমী হয়ে যাবে। তাহলে মাতারি পূজয়তি আহম আপনম গতবান। স্যার এটা একটু লিখে দেবেন? লিখে দিচ্ছি। মাতারি পূজয়তি আহম আপনম গতবান। কি চিত্রটা মনে পড়ছে কিছু? হ্যাঁ, এরকম করেই শিখিয়েছিলেন তো? হ্যাঁ, পরপর অনেকগুলো হয়ে আসছে তো, দিয়ে একটু একটু ব্লার হয়ে গেছিল। আচ্ছা, এখন মনে পড়েছে? হ্যাঁ স্যার। দেখুন আমি লিখে দিয়েছি মাতারি পূজয়তি আহম আপনম গতবান। ওখানে তাহলে পূজয়তি, এখানে কোন প্রত্যয় হয়েছে আপনারা জিজ্ঞাসা করেননি তখন স্যারকে?
এখানে সত্যি প্রত্যয় হয়েছে। ঠিক আছে, স্ত্রীলিঙ্গ হলে, এখানে তো সবগুলো হলো, স্ত্রীলিঙ্গ হলে শুধুমাত্র রসপিকারটাকে দীর্ঘ ইকার করে দেবে। ধরুন খাদ ধাতু, খাদ ধাতুর প্রথম পুরুষের বহুবচনে খাদান্তি রূপ হয়, রসপিকারটাকে দীর্ঘ ইকার করে দিয়ে খাদান্তি, খাদান্তিও, খাদান্ত্যাহ, খাদান্তিম, খাদান্তিও, খাদান্তিহি। তাহলে দেখুন ওখানে আপনি যে বাক্যটা লিখেছিলেন যে যেই পিপীলিকা মিষ্টি খাচ্ছিল সেই পিপীলিকাকে, বা সীতা দেখেছিল যে পিপীলিকা মিষ্টি খাচ্ছে, এটি দেখেছিল। ঠিক আছে, তাহলে মিষ্টান্নম খাদন্তিম পিপীলিকাম সীতা দৃষ্টবতী। ঠিক আছে, হুম। আচ্ছা, পশ্চাৎ, পশ্যান্তি রূপ হয়, তার দীর্ঘ ইকার করে দিতে পশ্যান্তি। তাহলে পঞ্চমীর এক বচনে তার কি রূপ হবে? পশ্যান্ত্যাহা, পশ্যান্তিভ্যাহ, সরি এখানে দুবার পশ্যান্তিভ্যাহ লিখে দিয়েছি, পশ্যান্তিভ্যাম, পশ্যান্তিভ্যাহ, পশ্যান্ত্যাহ, পশ্যান্ত্যোঃ, পশ্যান্তীনাম, পশ্যান্ত্যাম, পশ্যান্ত্যোঃ, পশ্যান্তিষু। ঠিক আছে, এইভাবে রূপ চলবে। দাদাত, দাদাতি, দাদান্তি, সরি দাদান্তি, দাদান্তি নয়, এটা দাদাতি হবে। এগুলো আমি ঠিক করে দেবো। ঠিক আছে, এগুলো তাড়াতাড়ি করে লিখতে গিয়ে আমারও ভুল হয়েছে কিছু। দাদাতি, দাদাত্যৌ, দাদাত্যাহ, দাদাতিম, দাদাত্যৌ, দাদাতিহি, দাদাত্যা, দাদাতিভ্যাম, দাদাতিভিহি, দাদাত্যৈ, দাদাতিভ্যাম, দাদাতিভ্যः, দদতি, দদত্যাহ, দদতিভ্যাম, দদতিভ্যः, দদত্যাহ, দদত্যোঃ, দদতীনাম, দদত্যাম, দদত্যোঃ, দদতিষু। এইভাবে রূপ চলবে সমস্তগুলো। ঠিক আছে, এখানে মোটামুটি সবই এক আছে, আর কিছু বলার নেই। আর নপুংসক লিঙ্গে তো জগৎ শব্দের মতো রূপ হবে স্যার খাদাত। বলছি, ওই আগে যেটা হলো ওইটা আমার একটু কনফিউশন হচ্ছে। মাতারি পূজয়তিটা পূজয়তি কেন হচ্ছে? ওটা তো স্ত্রীলিঙ্গে সপ্তমী হবে তো, মানে পূজয়তি হয়ে তার তো হবে ওটা, মানে ওটারও তো সব হ্যাঁ হ্যাঁ, ওটা মাতারি পূজয়ান্ত্যাম হবে। ঠিক ঠিক ঠিক, মাতারি পূজয়ান্ত্যাম, ওখানে স্ত্রীলিঙ্গ হবে। পূজয়ন্ত্যাম হবে। হুম হুম হুম, ঠিক বলেছেন। পিতরি পূজয়তি হবে, মাতারি পূজয়ন্ত্যাম। ঠিক আছে, সরি দীপান্বিতা ম্যাডাম, এটা আমি স্কিপ করে যাচ্ছিলাম না না তাড়াতাড়ি। স্যার, আমি আসলে বুঝতে পারছিলাম না বলে আবার পরে জিজ্ঞেস করলাম। হুম হুম, ভালো করেছেন এটা। তারপর যে, হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের যে নপুংসক লিঙ্গ, সেখানে তো জগৎ শব্দের মতো রূপ হবে, তাই প্রথম আর এক বচনে খাদাত, খাদতি, খাদন্তি, পশ্যত, পশ্যন, পশ্যতি, পশ্যন্তি, পশ্যতা, পশ্যদ্ভ্যাম। শুধুমাত্র প্রথমার এক বচন, প্রথমা দ্বিতীয়াতে রূপটা একটু চেঞ্জ হবে, বাকি কিন্তু সব ওই ধাবত শব্দের মতোই। ঠিক আছে, যেমন ওই ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, বাকি সব নর শব্দের মতো কিংবা বালক শব্দের মতো, এখানেও ওই একই কেস। ঠিক আছে, শুধুমাত্র প্রথম আর দ্বিতীয়া অল্প চেঞ্জ, বাকি সব একই রকম। ঠিক আছে, আর সত্যি প্রত্যয় মোটামুটি বোঝা গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখুন কিছু বাক্য দেয়া আছে যে রামাহ অন্নম খাদতি, রামাহ অন্নম খাদতি চলচ্চিত্রম চ পশ্যতি। তাহলে অনুবাদ করলে কি হবে? দুটোকে একসঙ্গে করলে রামাহ অন্নম খাদন চলচ্চিত্রম পশ্যতি, বালকः গীতম শৃণোতি শ্লোকম চ রচয়তি। এটাকে যদি করা হয় তাহলে কি হবে? বালকः গীতম শৃণোত, শৃণাত শ্লোকম নয়, শৃণ্বত। শৃণবন্তি রূপ হয়, আচ্ছা শৃণবৎ হয়। শৃণু। হ্যাঁ স্যার।
শ্রীণবৎ হচ্ছে সত্যি প্রত্যয়ান্ত শব্দ। এরপর কি হবে বলুন? শ্রীণবৎ মেন শব্দ, তারপর ধাবৎ শব্দের মতো রূপ হবে। ধাবৎ শব্দের প্রথম আর একবচনে কি হয়? ধাবন হয়। তাহলে এখানে কি হবে? তাহলে বালকः ঘৃতম শৃण्वन् শ্লোকম রচয়তি। শ্লোকম রচয়তি। তারপর একটা দীপান্বিতা ম্যাডাম এখানে সরি এখানেও বানান ভুল লিখে ফেলেছি, স্পৃশতি। শ্যামः তৃণাম স্পৃশন স্পৃশন পুষ্পম চিনোতি। চিনোতি। তারপর জয় দেবः দেবতাম পূজয়ন প্রণামম প্রণামম করতি। করতি। ঠিক আছে। আচ্ছা, এবার স্ত্রীলিঙ্গে। সীতা পুস্তকম পঠতি পুস্তিকায়াম লিখতি চ। সীতা পুস্তকম পঠন্তি পুস্তিকায়াম লিখতি। ঠিক আছে। তারপর বালিকা অপূপম খাদতি জলম চ পিবতি। বালিকা অপূপম খাদন্তি জলম পিবতি। তারপর মাতা ঘৃতম শৃण्वन्ति কার্যম করতি। কি কি? মাতা গীতাম শৃण्वन्ति, তারপর শৃण्वन्ति কার্যম, ইয়ম কার্যম নয়ার কার্যম কার্যম করতি। তারপর সরস্বতী বেদম স্মরন্তি পরীক্ষায়াম লিখতি। লিখতি। তারপর নপুংসকলিঙ্গে যেমন মিত্রম বৃক্ষম পশ্যতি পুষ্পম চিনোতি চ। মিত্রম বৃক্ষম পশ্যত পুষ্পম চিনোতি। তারপর পুষ্পম প্রস্ফুটত সৌরভম দদাতি। পুষ্পম প্রস্ফুটত সৌরভম দদাতি। ঠিক আছে। তাহলে সত্যি প্রত্যয়ান্ত নিয়ে আর কিছু জিজ্ঞাসা কিংবা সমস্যা? ছোটখাটো জিজ্ঞাসা থাকতেই পারে, কিন্তু মানে সত্যি প্রত্যয়ান্ত বিষয়ে কনসেপ্টটা সকলের ক্লিয়ার হয়েছে এখন? তার মানে সত্যিপত্র সবসময় মানে কোনো একটা কাজ, দুটো কাজ থাকবে সেরকম ক্ষেত্রেই হবে? হ্যাঁ, দুটো কাজ, অবশ্যই দুটো কাজ হতে হবে। ঠিক আছে। আপনি একটা কিছু করতে করতে আর একটা কিছু করছেন, এরকম অর্থই হবে। আপনি যদি শুধু বলেন যে আমি এখন গান গাইছি, তখন কিন্তু বা ওই লতা যদি রামঃ পঠন अस्ति শুধু বলে দিই তাহলে সেটা ঠিক হবে না। সেটা সেই বর্তমান কালের জন্য সেখানে আপনি পঠনস্থি বললে সেটা ভুল হয় না। ঠিক আছে। কিন্তু সেখানে পঠতি বললেই আপনি পঠনস্থি এইটাকে বুঝিয়ে দিতে পারেন। রামঃ পঠতি আর রামঃ পঠনস্থি দুটোর পার্থক্য কি হলো? একই। তাহলে পঠতি যেহেতু শুধুমাত্র বর্তমান কালকে বোঝাবার জন্য রয়েছে, তাই দেখুন আমরা সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটোর মধ্যে তফাৎ আছে। ঠিক আছে। তো সেই জন্য আমি আপনাদের প্রথম থেকেই যখন বোঝাতে শুরু করেছি, আমি কিন্তু একবারও বলিনি সিম্পল প্রেজেন্টে সত্যি প্রত্যয় হয়। তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই সমস্যাটা এসে দাঁড়াবে যে লট লকারের প্রয়োজন কি তাহলে, কিংবা সত্যি প্রত্যয়ের প্রয়োজন কি? দুটোর কোনো একটার মানে প্রয়োজন আপনাকে বিশেষভাবে দেখাতে হবে। ঠিক আছে। তো লকার যেহেতু একটা বিরাট বড় জিনিস, সেখানে তো বিশেষ কিছু চিন্তা ভাবনা বা বিকৃত কিছু ভাবনার কোনো কথাই উঠতে পারে না। ঠিক আছে। সেই জন্য আমি সত্যি প্রত্যয়টা প্রথমেই বলেছি কি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থ। ঠিক আছে। তার মধ্যে আবার দু রকম হতে পারে, যে এক হতে পারে যে কোনো কাজ করতে করতে আর একটা কাজ করছে, সেটা হতে পারে, অথবা মানে কেউ কিছু কাজ করছে তাকে আর একজন দেখছে, এই রকম অর্থ হতে পারে। এই দুই ধরনের অর্থটি সাধারণত সত্যি প্রত্যয় হয়। ঠিক আছে। এখন আপনি যেটা বললেন যে পঠানাস্তি, সেটা বললেই বলতে পারেন, কারণ সত্যি প্রত্যয়ের ক্ষেত্রে বিশেষভাবে কোথাও লেখা নেই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থে সত্যি প্রত্যয়, শুধুমাত্র লট লকারের অর্থে
মানে বর্তমান, লট লকারের অর্থ মানে হচ্ছে বর্তমান কাল অর্থ, এইটুকু পাণিনীয় ব্যাকরণে বলা হয়েছে। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস যে অর্থটা সেটা আমরা যারা পড়ছি কিংবা পড়াচ্ছি তারা আমরা বিশেষভাবে বলছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, বুঝতে ঠিক পেরেছেন আছে। দীপেন? হ্যাঁ হুম। আর স্যার যদি মানে এরকম বলা হয় যে যে মেয়েটি গান গাইছে তাকে কিছু বলছে, মানে তাহলেও তো একই রকমই হবে, মানে হ্যাঁ হ্যাঁ, মানে এখানে তো গায়ন্তীম বালিকাম কিঞ্চিত কথায়তি। ঠিক আছে, এই যে কিছু বলছে, আপনি হ্যাঁ যদি চিচ্ছন প্রয়োগ না জানতেন তাহলে কি কিম কথায়তি প্রশ্ন হ্যাঁ সূচক হয়ে যেত, কিন্তু কিঞ্চিত হ্যাঁ বলে দিলে কি হচ্ছে, কিছু একটা বলছে, এরকম অর্থ বোঝা যাচ্ছে। ঠিক হ্যাঁ আছে, গায়ন্তীম বালিকাম কিঞ্চিত কথায়তি, কত সহজে বাক্য রচনা করা যাচ্ছে দেখুন সত্যি প্রত্যয় জানলে। ঠিক আছে, সানাজ প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু এত কিছু মানে ঝঞ্ঝাট মাথায় রাখার জিনিসই নেই। আপনি শুধুমাত্র মনে রাখবেন আত্মনেপদ মানে শত্রু প্রত্যয়ের জায়গায় সানাজ প্রত্যয় করতে হবে। যেমন ধরুন রাম বিদ্যা লাভ করতে করতে, ঠিক আছে, বিদ্যাদান করছে, তাহলে কি হবে, রামহা বিদ্যাম। এখন সানাজ প্রত্যয়ান্ত শব্দের রূপ কিরকম হয় তার জন্য বলা হচ্ছে যে সানাজ প্রত্যয়ান্তে যে শব্দ, ঠিক আছে, সেটা কিভাবে নির্মাণ হবে তার জন্য বলা হচ্ছে এখানেও ওই একই নিয়ম, মানে হচ্ছে আত্মনেপদের প্রথম পুরুষের বহুবচনের রূপ নিতে হবে, লভাতে লভেতে লভান্তে। সেখান থেকে অন্তেকে বাদ দিয়ে, সরি অন্তেকে নয়, এখানে হচ্ছে শুধুমাত্র দন্ত নয়তয়ে একারকে বাদ দিতে হবে, তে এটাকে বাদ দিয়ে তার সঙ্গে একটা মানা যোগ করে দিতে হবে। কি যোগ করতে হবে, মানা। বুঝতে পেরেছেন? আমি লিখে দিচ্ছি একবার, সানসটা আপনাদের আর আলাদা করে পড়ানো হবে না, এই সত্যির সঙ্গে একবারই পড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। আমরা সত্যি প্রত্যয়ের ক্ষেত্রে কি দেখছিলাম, যে অন্তিকে ছাড়ছিলাম। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, শুধুমাত্র তে কে ছাড়তে হচ্ছে। যেমন ধরুন লব ধাতু যদি নেওয়া হয় তার রূপ কি হচ্ছে, লভাতে লভেতে লভান্তে। এখান থেকে যদি আমরা এই তে কে বাদ দিয়ে দিই, শুধু কি পড়ে রইল, লভা পড়ে রইল, তাই তো? এর সঙ্গে একটা মানা যোগ করে দিতে হবে, দিয়ে যেটা তৈরি হলো সেটা হচ্ছে লভমানা, এটা হচ্ছে সানাজ প্রত্যয়ান্ত রূপ। এরপর যদি এটা পুংলিঙ্গের বিশেষণ হয় তাহলে লভমানাহ, স্ত্রীলিঙ্গের হলে লভমানা, আর নপুংসক লিঙ্গ হলে লভমানা। বুঝতে পেরেছেন? এরকমই ধরুন সেব ধাতু আছে, সেব ধাতু রূপ কি হয়, সেবতে সেবেতে সেবন্তে। এখান থেকে এই অন্তেকে বাদ দিলে, অন্তেকে বাদ দিয়ে শুধুমাত্র এখানে একটা মানা যোগ করে দিতে হবে, তাহলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে সেবা মানা। সেবা মানা, এটা হচ্ছে মেন প্রাতিপদিক। এরপর পুংলিঙ্গ হলে সেবা মানাহা, স্ত্রীলিঙ্গ হলে সেবা মানা, নপুংসক লিঙ্গ হলে সেবা মানম। যেমন ধরুন একটা বাক্য বলছি আমি, যে ধরুন কোনো বাক্য আছে, যে সেবা করছে সেই সেবিকাকে মিষ্টি দাও। ঠিক আছে, এটাকে যদি আমরা অনুবাদ করি কি হবে তাহলে, সেবিকা শব্দ সেবিকাই হয়। ঠিক আছে, সেবমানা সেবিকাম মিষ্টান্নম দেহি। এই তো দা ধাতুর প্রয়োগ আছে। ও আচ্ছা, সেবিকাকে দাও, চতুর্থী হবে তো। কি হবে, সেবমানাयै হুম সেবিকাयै
মিষ্টান্নম দেহি। দেহি, অথবা চিত্রিতা ম্যাডামের দাদাতু। ঠিক আছে, বুঝলেন? হ্যাঁ, যদি এখানে পুংলিঙ্গ হতো তাহলে সেব মানায় সেবকায় মিষ্টান্নম দেহি। বুঝতে পারলেন চিত্রিতা ম্যাডাম? হ্যাঁ স্যার। এখানে বিশেষ কিছু নেই, যেহেতু অকারান্ত সানস প্রত্যয়ান্ত সমস্ত শব্দ অকারান্ত হয়, তাই এখানে বিশেষ কিছু মানে কখন কি রূপ হবে সেটার জন্য, যেমন ওখানে পুংলিঙ্গ হলে ধাবত শব্দের মতো, স্ত্রীলিঙ্গ হলে দীর্ঘ ইকারান্ত নদী শব্দের মতো, নপুংসক লিঙ্গ হলে জগৎ শব্দের মতো। ঠিক আছে, এখানে কিন্তু বিশেষ কিছু ভাবনা চিন্তার নেই, যেহেতু আমরা অকারান্ত পুংলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ আর অকারান্ত নপুংসক লিঙ্গ সমস্ত শব্দেরও মোটামুটি খুব ভালো করে জানি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এবার আপনাদের বাড়ির কাজ থাকছে যে কি করতে হবে, সত্যি প্রত্যয় এবং সানস প্রত্যয় প্রয়োগ করে। ঠিক আছে, সহজ সহজ, বেশি কঠিন কঠিন লিখবেন না, কিছু সহজ সহজ বাক্য, সত্যি প্রত্যয়ের 5টা, সানস প্রত্যয়ের 5টা বাক্য আপনারা নিজেরা লিখে অনুবাদ করে, প্রথমে বাংলাটা লিখবেন, তারপর অনুবাদ করবেন সংস্কৃতে, দিয়ে টোটাল 10টা বাক্য আমাকে লিখে পাঠাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন দীপান্বিতা ম্যাডাম? আচ্ছা। হ্যাঁ স্যার। তাহলে মোটামুটি আপনাদের যেইটুকু পড়াবার আপাতত সমস্তটুকুই শেষ হয়েছে। ঠিক আছে, এখনো পরীক্ষা নিয়ে কিছু বলা হয়নি, সম্ভবত মানে 9-10 তারিখের পর থেকেই আমাদের পরীক্ষা নিতে হতে পারে, তাই আজকে হয়তো এটাই আপনাদের মানে পড়াবার জন্য, মানে পরীক্ষার বিষয় হিসেবে যেই সমস্ত জিনিস পড়াবার সেটা শেষটা। আজ পর্যন্ত যা পড়ানো হলো, এখান থেকে পরীক্ষায় সমস্ত রকম প্রশ্ন থাকতে পারে, এটা আমি এখন থাকতে বলে দিচ্ছি। ঠিক আছে, এরপর ধরুন 9 তারিখে আমার ক্লাস হলো, তখনও পর্যন্ত আমাদের কাছে পরীক্ষার কোনো হয়তো খোঁজ খবর না এলে 9 তারিখে যেটা পড়ানো হবে সেটা থেকেও হয়তো অল্প স্বল্প প্রশ্ন থাকতে পারে, এটা এখন থাকতে আমি মানে শিওর হচ্ছি না, কিন্তু আজ পর্যন্ত যতটুকু পড়ানো হলো মানে সানস প্রত্যয় পর্যন্ত আমি কিন্তু যা যা পড়িয়েছি সমস্ত রকম প্রশ্ন দিতে পারি, এবং তার জন্য আমি একটা ডেমো টেস্ট নেবো বলেছিলাম আপনাদের। তো প্রতিবারে কি হয়, কবে পরীক্ষা হবে সেটা আগে থাকতে যেহেতু ঠিক থাকে না, হুট করে যেহেতু ঠিক হয়ে যায়, আমি ডেমো টেস্টটা এমনি একদিন আপনাদের গ্রুপে পাঠিয়ে এরকম ভাবে নিয়ে নিই। ঠিক আছে, তো এবারে সেটা হতে দেবো না, আমি অলরেডি আপনাদের মানে ক্লাসের শেষে লিঙ্কটা শেয়ার করে দেবো, আপনারা ওখানে কোশ্চেন করে কিংবা যদি বুঝতে না পারেন একবার মানে ক্লাস চলাকালীনই একবার আপনারা দেখে নেবেন কিরকম কি আছে, তারপর আপনারা উত্তরগুলো ভেবে চিন্তে করে সাবমিট করবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো সত্যি প্রত্যয় সানস প্রত্যয় হলো। আর কিছু জিজ্ঞাসা আছে নাকি সত্যি এবং সানস প্রত্যয় নিয়ে? বাক্যগুলো বানাই, তারপরে যদি অসুবিধা হয় তাহলে জিজ্ঞাসা। সত্যি আচ্ছা, সনকের ব্যবহারটা তো একই রকমই, ওটা শুধু আত্মনেপদী রূপগুলোর ক্ষেত্রে হয়, আর এটা পরস্ময় পদের ক্ষেত্রে। ঠিক আছে, এইটুকুই, বিশেষ কিছু মানে খুব যে কঠিন জিনিস তা কিন্তু না, একদম কঠিন ভাববে না, কিংবা আমার পড়ানো আপনাদের কঠিন মনে হয় না তো? না না। না তাহলে সত্যি প্রত্যয় আর সানস প্রত্যয় 10টা বাক্য আপনারা লিখে আনছেন। ঠিক আছে, তো আমরা যে অব্যয়টা দেখছিলাম, তাহলে অব্যয়টা দেখি একটুখানি। আর স্যার একটা রচনা বলেছিলেন, আরো 3টে বলবেন, একটা যদি বলে দিতেন লিখে রাখতাম। আগের দিন আপনাদের কি কি আগে তো বলেছিলাম? 2টো দিয়েছেন। স্বামী বিবেকানন্দ আর দুর্গাপূজা। দুর্গাপূজা। ছিল, তাই তো? এবারে লিখবেন সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা
তিনটে হলো আহ, মাতা বা মম মাতা। আর হচ্ছে अस्माकं विद्यालयः। अस्माकं विद्यालयः। ঠিক আছে স্যার। পাঁচটা হয়ে গেছে। ঠিক আছে, এগুলো অনুবাদ করতে গিয়ে কিংবা লিখতে গিয়ে যদি আপনাদের কোনো হয়তো কোথাও কিছু ক্রিয়াপদ বুঝতে পারছেন না কিংবা কি রূপ হবে আপনারা জানেন না, কি ধাতু হবে জানেন না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই যেমন খোলা এর জন্য উদ্ঘাটয়তি রূপ হয়। তখন যদি কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই মেসেজ করে কিংবা ফোন করেও জিজ্ঞাসা করতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, স্যার কারো সান্নিধ্য পাওয়া এরকম অর্থে কি হবে? সান্নিধ্যম লভতে বা লব্ধবান। ঠিক আছে, কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি, সন্ন্যাসীহি এখানে কিন্তু বিসর্গ হয় না। দীর্ঘ ইকার আবার বিসর্গ কি করে হয়? আমি দেখলাম আপনি এক জায়গায় লিখেছেন। বেশ, আমি একবার চেক করব। গুণিন শব্দের মতো রূপ হয় সন্ন্যাসী। সন্ন্যাসীন হচ্ছে মেন প্রাতিপদিক, গুণী গুণিনৌ গুণিনঃ, গুণিনম গুণিনৌ গুণিনঃ, গুণিনা গুণিভ্যাম গুণিভিঃ গুণিভিঃ। দীপান্বিতা ম্যাডাম, গুণী শব্দের রূপ মুখস্থ আছে তো? হ্যাঁ, মুখস্থ করেছিলাম তো, এখন আবার ভুলে গেছি মনে হয়। ওই যে লিস্টটা ছিল ওটা দেখে একবার চোখ বুলিয়ে নেবেন মাঝে মাঝে কিছু হ্যাঁ, কিছু শব্দ, তাহলে আর এই সমস্ত জিনিসগুলো মানে সমস্যা কিংবা হ্যাঁ, টেনশন হবে না। এবার তো আস্তে আস্তে আমি বলছি, কিছুদিন পর অমিত স্যার বলবেন, তারপর শুভদীপ স্যার বলবেন, চাপ বাড়তেই থাকবে। সেই জন্য আমি এবারে আগে থাকতেই আপনাদের সমস্ত কিছু বলে দিচ্ছি যে প্রশ্ন কিরকম হতে পারে, ঠিক আছে। আর যেটা প্যারাগ্রাফ গুলো আমি পরীক্ষার 1 সপ্তাহ আগে দিই, এবারে তো আপনারা অনেক দিন আগে থাকতে দেওয়া থাকছে, যাতে আপনারা সময় নিয়ে লিখতে পারেন। আপনাদের সঙ্গে তাও আমার মনে হচ্ছে সব থেকে কম ক্লাস আমার হয়েছে আপনাদের সঙ্গে, কারণ আমার পায়ে যখন ভেঙে গেল, পায়ের আঙুলে যখন চোট লাগলো, তখন আমি অনেকদিন আপনাদের ক্লাস নিইনি। তারপর শরীর খারাপ হয়েছিল মাঝখানে, আবার জ্বর মতো একটু, তখন আমি অনেকদিন ক্লাস নিইনি। এদিক থেকে দেখতে গেলে সব থেকে কম ক্লাস মনে হচ্ছে আমারই হয়েছে। সব থেকে বেশি কে পড়িয়েছে মনে হচ্ছে? শুভদীপ স্যারের সব থেকে বেশি ক্লাস হয়েছে। ওনার বোধহয় 14টা মতো, 13-14টা ক্লাস হয়েছে। আপনার আর অমিত সাহু স্যার। স্যারের একই রকমই হয়েছে স্যার, মোটামুটি। হুম, ক্লাসের সংখ্যা না, আমি বলছি বিষয় সব থেকে কে বেশি ও, পড়িয়েছে বলেন। বিষয় সব থেকে বেশি আপনিও অনেকগুলো বিষয়ই পড়িয়েছেন, মানে ওরকম তো। আপনি পড়িয়েছেন। হ্যাঁ, অনেকগুলো বিষয়ই পড়িয়েছেন স্যার। শুভদীপ স্যারও অনেকগুলো বিষয় পড়েছেন, হ্যাঁ, পড়িয়েছেন। দুজনেই শুভদীপ পড়িয়েছেন অনেকগুলো। শুভদীপদা অনেক বিষয় পড়ায়। আচ্ছা, দীপান্বিতা ম্যাডাম, আপনার কি মানে ট্রেন লাইনের পাশে বাড়ি নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমার ওই মাঝে মাঝে ওই জন্য শিয়ালদা থেকে যে লাইনটা গেছে শান্তিপুর, ওই যে মেন লাইনটা, ওটার পাশে বাড়ি তো। হুম এবার হুম ওটাতে হুম খুবই যায় ট্রেন, 5 মিনিট অন্তর দুটো করে যায় আচ্ছা, অ্যাটলিস্ট, আমি মাঝে তাই মাঝে আরো যায়, ওই জন্য আমি তাই মাঝে মাঝে ভাবি যে ট্রেনের শব্দ কোথা থেকে আসছে, আপনি কি জার্নি করছেন নাকি? না, না। আজকেও দুবার পেলাম, ওই জন্য হ্যাঁ, হ্যাঁ, জিজ্ঞাসা করলাম। এই তো এখন আরেকটা আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অব্যয়গুলো কিছুটা দেখি, হ্যাঁ। আর আপনাদের লিঙ্কটা দেবো আবার।
আচ্ছা, আমরা প্রথমে এই অব্যয়গুলো দেখেছিলাম তাই তো, স্পর্শ থেকে শুরু করে সানাইহি পর্যন্ত, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর যুগপৎ অর্থ কি? এক শাকম। কি বলা হচ্ছে? বৃক্ষাৎ যুগপৎ সপ্ত আম্রানি পতিতানি, মানে গাছ থেকে একসঙ্গে। এক শাকম মানে হচ্ছে, বা যুগপৎ মানে হচ্ছে একসঙ্গে। আমরা বাংলায় যে একসঙ্গে বলি, সেটার জন্য এই যুগপৎ অব্যয়টা ব্যবহার করা হয়। বৃক্ষাৎ যুগপৎ সপ্ত আম্রাণি পতিতানি, মানে গাছ থেকে একসঙ্গে 7টি আম পড়েছিল। যুগপৎ সর্পাহ গাবহ ধাবিতবত্যঃ, একসঙ্গে সমস্ত গরুরা ছুটেছিল। ঠিক আছে? তারপর আরাত মানে হচ্ছে দূরে, আবার আরাত মানে সমীপেও হয়। ঠিক আছে? দুটো অর্থেই অব্যয়টার প্রয়োগ হয়। আরাত মানে দূরেও হয়, আবার আরাত মানে হচ্ছে সমীপেও হয়। কোন অর্থে প্রয়োগ করা হচ্ছে সেটা আপনাদের প্রয়োগ দেখে বুঝতে হবে। যেমন ধরুন বলা হচ্ছে আরাত দুষ্টাত সদাবসিত, মানে কি? দুষ্ট মানে বুঝতেই পাচ্ছেন যে এখানে কি বলা যেতে পারে যে দুষ্ট থেকে দূরে থাকতে হবে। তাই দুষ্ট শব্দের আগে যে আরাত অব্যয়টা প্রয়োগ করা হয়েছে, এটার দ্বারা দূর রূপ অর্থ বোঝানো হচ্ছে। ঠিক আছে? কিন্তু আরাত গুরোহ সদা তিষ্ঠেত, এখানে কিন্তু গুরু মানে গুরুর থেকে দূরে দূরে থাকো, আর দুষ্টের থেকে কাছে কাছে থাকো, এরকম অর্থ বলা হচ্ছে না। ঠিক আছে? তো একটার ক্ষেত্রে দূরে, একটার ক্ষেত্রে কাছে। তাই এই সমস্ত অব্যয়গুলো মানে একটু বুঝে শুনে ব্যবহার করতে হয়। আরাত এটার অর্থ দূরেও হয়, আবার সমীপেও হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, আরাত এই অব্যয়টা যখন প্রয়োগ করা হচ্ছে, তখন কিন্তু যার থেকে দূরে কিংবা যার থেকে কাছে, তার থেকে কিন্তু পঞ্চমী বিভক্তি হচ্ছে। এটা মাথায় রাখার বিষয় কিন্তু। ঠিক আছে? বা আগে যে সমস্ত অব্যয়গুলো পড়েছি, কোথাও দেখবেন না যে ওই অব্যয়টা প্রয়োগ করা হয়েছে বলে বিশেষ কোনো একটা বিভক্তি হয়েছে। ঠিক আছে? কিন্তু আরাত এই অব্যয়টা যখনই প্রয়োগ করা হবে, যার থেকে দূরে কিংবা যার থেকে কাছে, তার থেকে সবসময় কি হবে? পঞ্চমী বিভক্তি হবে। বুঝতে পেরেছেন? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। পাচ্ছি। তারপর পৃথক। পৃথক এটা তো আমরা সকলে মানে খুব ভালো করেই জানি যে পৃথক মানে কি, বা পৃথক অব্যয়টার কখন ব্যবহার করা হয় সেটা তো আমরা খুব ভালো করেই জানি। পৃথক মানে হচ্ছে আলাদা বা ভিন্ন। ঠিক আছে? আবার পৃথক এটার বিনা এইরকম অর্থও হয়। ঠিক আছে? তো ভিন্ন অর্থে উদাহরণ যেমন পৃথক বস্ত্রম দর্শয়তু, অন্য বস্ত্র বা কাপড় দেখান। পৃথক ইয়ানেন গচ্ছামহ, ভিন্ন যানের দ্বারা যাব আমরা। ঠিক আছে? বা অন্য গাড়ি করে যাব আমরা। বিনা কিন্তু এই অব্যয়ের দ্বারা বোঝানো হয়। যেমন রামম পৃথক নাহি সুখম, এখানে রাম ভিন্ন সুখ নেই, এটা কম অর্থ না। কিরকম অর্থ তাহলে? না, রাম ছাড়া বা রামকে বাদ দিয়ে সুখ হয় না, বা সুখ সম্ভব নয়, এই রকম অর্থ বোঝানো হচ্ছে। তাহলে রামম পৃথক নাহি সুখম। হ্যহ, এটা তো সকলেই জানি, হ্যহ মানে হচ্ছে পূর্ব দিবসঃ। ঠিক আছে? তো কি বলা হচ্ছে? হ্যহ अस्माकं পরীক্ষা অভবৎ এবমেব পরহ্যঃ প্রপরহ্যঃ, এগুলোও সব অব্যয়। ঠিক আছে? তো হ্যহ মানে হচ্ছে গতকাল, পরহ্যঃ মানে হচ্ছে গত পরশু, প্রপরহ্যঃ মানে হচ্ছে গত তরশু। ঠিক আছে? আচ্ছা, প্রয়োগ এতটুকু সকলে বুঝেছে তো, প্রপরহ্যঃ পর্যন্ত? হ্যাঁ হুম। এবার বলা হচ্ছে আমরা এখন একরকম প্রয়োগ করি যে কাল যেটি হয়েছিল, ঠিক আছে, সেটি
আজ আর হচ্ছে না। এই যে কাল যেটা হয়েছিল কিংবা আজ যেটি হচ্ছে এই রকম যে বলছি, ঠিক আছে? বা কালকের ভাত আজকে খাচ্ছি, এরকম যদি আমরা প্রয়োগ করি, ঠিক আছে? তাহলে কালকের এই রকম অর্থটা আমরা কি করে বোঝাবো? হ্যহ মানে তো গতকাল, অদ্য মানে হচ্ছে আজকে, পরা শ্বাহ মানে হচ্ছে আগামীকাল। তাহলে কালকের, আজকের, গতকালের এই অর্থগুলো কি করে বোঝাবো? কিছু উপায় জানা আছে আপনাদের? না। হুম, তার জন্য পরে যে ব্র্যাকেটে লেখা আছে সেটা বলা আছে কি না, হ্যাহা ইয়ৎ জাতম তস্য কৃতে হ্যস্তনম ইতি শব্দঃ। হ্যাহা তার সঙ্গে একটা তন যোগ করে দিতে হবে শুধু, হ্যস্তন, ঠিক আছে? তাহলে কালকে যেটা হয়েছে সেটাকে বোঝাবার জন্য হ্যস্তন শব্দ ব্যবহার করা হয়। যেমন কি, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, হ্যস্তন এটা কিন্তু তখন আবার অব্যয় হয়ে যাবে। এই অব্যয় বলছি, বিশেষণ হয়ে যাবে। হ্যাহ এটা অব্যয়, কিন্তু যখনই তন লাগিয়ে দেবেন তখনই সেটা কি হয়ে যাবে? বিশেষণ হয়ে যাবে। যেমন হচ্ছে হ্যস্তনম পলান্নম উত্তমম আসিত। এখানে অন্য শব্দ যেহেতু নপুংসক লিঙ্গ, তাই হ্যস্তনম পলান্নম। যদি স্ত্রীলিঙ্গের বিশেষণ হয় তাহলে হ্যস্তনা ক্রীড়া মায়া দৃষ্টা। কালকে যেই খেলাটি হয়েছিল সেটি আমি দেখেছি, হ্যস্তনা ক্রীড়া মায়া দৃষ্টা। যদি পুংলিঙ্গ হয় তাহলে অহম হ্যস্তনম বিষয়ম পঠামি। কালকে যেটি পড়ানো হয়েছে সেটি আমি পড়ছি। বিষয় শব্দ যেহেতু অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাই আর এখানে যেহেতু দ্বিতীয়া বিভক্তি আছে, তাই এখানেও কিন্তু দ্বিতীয়া বিভক্তি হলো হ্যস্তনম বিষয়ম পঠামি। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তার হুম। প্রথম বাক্য যেটা আছে ওইটার মানে কি? কালকের পোলাওটি খুব ভালো হয়েছিল, মানে খেতে খুব ভালো ছিল। হ্যস্তনম হ্যাঁ, পলান্নম। তার আগেরটা ইহা। হ্যহ ইয়ৎ জাতম তস্য কৃতে হ্যস্তনম ইতি শব্দঃ। মানে ওটাই বলা হচ্ছে যে কালকে যেটি হয়েছে সেটা কি বোঝাবার জন্য হ্যস্তন শব্দ, আচ্ছা। ঠিক আছে? অদ্য মানে হচ্ছে বর্তমান দিন, আজকের দিন। অদ্য শনিবাসরः, অদ্য সায়ং বর্গः अस्ति। আজ শনিবার, আজকে রাতে ক্লাস আছে। আজকে যেটি হচ্ছে সেটির জন্য কিন্তু অদ্যতন, ওখানে শুধুমাত্র তন যোগ করে দিতে হবে। ওখানে হ্যস্তন কেন হচ্ছিল? কারণ হ্যহ এটার বিসর্গটা দন্তস্ব হয়ে গিয়ে হ্যস্তন হচ্ছিল। অদ্য তার সঙ্গে তন যোগ করলে অদ্যতন, ঠিক আছে? যদি ধরুন বলা হয় অদ্যতনম পলান্নম উত্তমম আসিত, অদ্যতন ক্রীড়া মায়া দৃষ্টা, অদ্যতনম বিষয়ম অহম পঠামি, ঠিক আছে? শ্বাহ অগ্রিম দিবসঃ, শ্বাহ রবিবাসরः, আগামীকাল রবিবার। এই রকম ভাবেই পরস্পহ, প্রপরস্পহ প্রভৃতি, ঠিক আছে? আগামীকাল যেটা হবে সেটার জন্য কিন্তু স্পস্তন শব্দ ব্যবহার করা হয়। যেমন হচ্ছে কি না, স্পস্তনম কার্যক্রমম অভ্যস্য আগচ্ছতু। মানে আমি আগামীকাল যেটা পড়াবো বা আগামীকাল যেটা হবে সেটা প্র্যাকটিস করে আসবে। স্পস্তনম কার্যক্রমম অভ্যস্য আগচ্ছতু, মানে আগামীকাল যেটি হবে সেটি অভ্যাস করে আসবে, ঠিক আছে? তাহলে হ্যহ হ্যস্তন, অদ্য অদ্যতন, শ্বাহ শ্বস্তন। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, তারপর দিবা। দিবা এটা অব্যয়, ঠিক আছে? এমন নয় যে দিবা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, দিবায়াম এরকম হয় না, ঠিক আছে? দিনম অথবা দিনে, ঠিক আছে? পীনঃ দেবদত্তঃ দিবা না ভুঙ্ক্তে। অর্থাৎ মোটা দেবদত্ত দিনে খায় না, তার মানে কি সে রাতে নিশ্চয়ই অনেক খায়, ঠিক আছে? যদি সে দিনে না খায় তাহলে সে মোটা হবে কি করে? মানে দিনে খায় না মানে সে রাতেও খায় না, এটা ভাবা যাবে না। কারণ যেহেতু সে পীন বা মোটা, পীনঃ মানে হচ্ছে স্থূলাহা, ঠিক আছে?
যেহেতু সে মোটা তাহলে বুঝে নিতে হবে কি, যেহেতু সে দিনে খায় না, সে রাতে অনেক খায়। সায়ম মানে হচ্ছে সন্ধ্যা কালः, সায়ম দেবতায়াः আরতিः ভবতি, সায়ম দূরদর্শনম দ্রক্ষ্যামः, আমরা সন্ধ্যায় টিভি দেখব। চিরম মানে হচ্ছে অনেক দিন ধরে, চিরম জীবতু মে ভর্তা, আমার স্বামী অনেক দিন বাঁচুক। ঠিক আছে, অধিক সময়ম ব্যাপ্য বা অধিক সময়ম यावत् চিরম, চিরম জীবতু মে ভর্তা। বুঝলেন তাহলে অব্যয়গুলো? হ্যাঁ স্যার। দীপান্বিতা ম্যাডাম বুঝেছেন? হ্যাঁ স্যার। হুম। তাহলে আজকে এই কটাই অব্যয় থাক, আবার পরের দিন ক্লাসে আমরা কিছু দেখব। এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট অব্যয়, ঠিক আছে? মানে মোটেও এগুলোকে মানে অব্যয় এগুলো আবার কি পড়বো, আপনারা এগুলো পড়ে রাখলে আপনাদেরই সুবিধা, আর কিছু না। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এতটুকুই। এবার তাহলে আমি আজকে আপনাদের যে পরীক্ষার লিঙ্কটা গ্রুপে দিচ্ছি, মানে ডেমো টেস্ট যেটা আছে, তা আজকে এবং কালকে আমি খুলে রাখছি লিঙ্কটা। আপনারা করে সাবমিট করে আমাকে একটা মেসেজ করে দেবেন যে স্যার আমি জমা দিয়েছি, জমা হয়েছে নাকি জানাবেন। স্যার আজকের মধ্যেই জমা করতে হবে না কালকে করলেও হবে? না না, কালকে রাত পর্যন্ত আমি খুলে রাখছি। ঠিক আছে। ঠিক আছে, যদি কিছু অসুবিধা হয় মেসেজ করবেন অবশ্যই। যেগুলো অ্যাস্টেরিক দেয়া আছে অর্থাৎ স্টার দেয়া আছে যেগুলো, সেগুলো যদি জমা না লেখেন কিংবা উত্তর না করেন তাহলে কিন্তু জমা হবে না। আমি টাইপের জায়গাগুলো অ্যাস্টেরিক দেইনি, কারণ অনেকের টাইপ করতে অসুবিধা হয়, সেই জন্য ওগুলো আপনারা চাইলে লিখতেও পারেন, অথবা এখানেই টাইপ করে দিতে পারেন, অথবা খাতায় লিখে ছবি তুলেও পাঠাতে পারেন, কিন্তু নাম্বারিং গুলো ঠিকঠাক দেন। ঠিক আছে, আর যেগুলো অ্যাস্টেরিক দেওয়া আছে ওগুলোতে এমসিকিউ, ওখানে যে পাশে যে সার্কেলটা আছে ওখানে ক্লিক করলে যেটা রাইট উত্তর মনে হবে আপনার, সেখানে ক্লিক করবেন, অটোমেটিক ওটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর সবগুলো হয়ে যাওয়ার পর শেষে সাবমিট বাটন আছে, সাবমিট করলে আমার কাছে চলে আসবে। ঠিক আছে, সবার লিঙ্কটা খুলছে তো? আমি গ্রুপে লিঙ্কটা দিয়েছি, দেখুন একবার খুলে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছেন নাকি আপনারা? খোলার চেষ্টা করলাম, খুললো না তো। খুললো না? আপনারাও কি তাই হচ্ছে? স্যার চিত্রিতা আমারও ম্যাডাম খুললো না। খুললো না? হ্যাঁ স্যার আমারও না। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, আমি আরেকবার শেয়ার করছি, ঠিক আছে? এবার আশা করছি খুলবে। দেখুন দ্বিতীয় লিঙ্কটা। স্যার খুলেছে। খুলেছে এটা। কোশ্চেন গুলো দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। দেখা যাচ্ছে। ঠিক আছে, আরেকটা কি হয়েছিল, আমি রেসপন্স বন্ধ করে রেখে দিয়েছিলাম, খেয়াল ছিল না ওপেন। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে কালকে রাত পর্যন্ত অ্যাক্সেস রাখছি, তারপর আমি অ্যাক্সেস বন্ধ করে দেবো। তার মধ্যে আপনারা আশা করছি যেগুলো আছে ওগুলো কিছুই না আপনাদের কাছে। ঠিক আছে, আস্তে আস্তে করবেন, বানান ভুল যেন না হয়। আমি আগে থাকতেই বলছি, পরীক্ষার সময় একটু হাতে সময় নিয়ে ভালো করে
ভেবেচিন্তে করবেন, ভাববেন এটাই পরীক্ষা, ঠিক আছে? তবে সিরিয়াসনেসটা আসবে। আর সিরিয়াসনেস মানে আবার ওই মানে একদম খুব চাপ নিয়ে ওরকম কিছু না, একদম রিল্যাক্সে এটা দেখুন কি রকম কি প্রশ্ন হতে পারে, তার জন্য এটা শুধুমাত্র। স্যার ওই দেবনাগরী তো ঠিক আছে? টাইপ করতে পারবো না, যেগুলো মানে টাইপ যদি থাকে এগুলো তো সব হ্যাঁ, ওগুলো নাম্বারিং গুলো দিয়ে শুধুমাত্র ছবি তুলে পাঠিয়ে দেবেন, তাহলেই হবে। ঠিক আছে? এই বাচ্চ পরিবর্তন যেগুলো আছে ওইগুলো তাহলে হাতে হুম, লিখে ছবি তুলে পাঠাবো মানে। ছবি তুলে পাঠিয়ে দেবেন, অনুবাদ কিংবা বাচ্চ পরিবর্তন যেগুলো আছে। ঠিক আছে? চিত্তরঞ্জন, আপনার কিছু সমস্যা? আপাতত না স্যার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখুন আপনারা প্রশ্নগুলো, আর অবশ্যই বাড়ির যেটা পরের দিনের কাজ, সত্রিয়া সানাজ প্রত্যয় ব্যবহার করে বাক্য কিছু এগুলো অবশ্যই লিখে আনবেন। তাছাড়া যদি কিছু প্রশ্ন ইত্যাদি থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এই বলে তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার স্যার। ধন্যবাদ থ্যাংক স্যার। ইউ স্যার।